তাজপুরের নির্জন বেলাভূমির কাছে যখন তনয়ার সুইফট ডিজায়ারটা এসে থামল, তখন সন্ধে প্রায় হয়। কলকাতা থেকে আসতে একটু দেরি হয়ে গেছে ওর। বলতে পারা যায় এক প্রকার পরিবার চাকরির একঘেয়েমি জীবন থেকে দুদিনের জন্য ও রেহাই পেতে চেয়েছিল, তাই কিছুটা প্রস্তুতিহীন হয়েই ও আজ চলে এসেছে। গাড়িটা রাস্তার ধারে পার্ক করে ও সৈকতের রাস্তা ধরে বিচের দিকে এগিয়ে চলল। 1 ফেব্রুয়ারি মাস, দিনও ছোটই বলা যায়, তাই ঝাউবন পেরিয়ে ও যখন বিচ ধরে এসে সমুদ্রের জলে পা ডোবাল, তখন পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে লালের রোশনাই জ্বালিয়ে। সে এক গোধূলির অপূর্ব দৃশ্যপট। চারদিকটা বেশ ফাঁকা বললে ভুল হয়, একদম ফাঁকা। পরপর কয়েকটা বড় বড় বাঁশের দোকান ঘর না বলে কেল্লা বলাই যায়। নিচতলায় বালি আর জল, কিন্তু কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠলে রেস্টুরেন্ট রয়েছে। তনয়া আশাস্তব দেখছিল একটা লোক একটা মাচার সিঁড়িতে বসে এক মনে সিগারেট টানছে, হাতে একটা বাইনোকুলার। এছাড়া আর কেউ নেই। মোবাইল বার করে কটা সেলফি নিল তনয়া, কিন্তু সেলফিতে আর পুরো চেহারাটা আসে না। কাছে পিঠে কাউকে দেখলে হয়তো ছবি তুলে দিতে বলতো, কিন্তু এখন তো একদম ফাঁকা। কাকে বলা যায়? আচ্ছা, ওই লোকটাকে ছবি তুলে দিতে বললে কেমন হয়? কথাটা চিন্তা করেই তনয়া হাঁক পারল, ও দাদা শুনছেন, একটা ছবি তুলে দিন না। তনয়ার কথায় লোকটা অনিচ্ছায় মাচা থেকে নেমে এসে ওর সামনে দাঁড়ালো। তারপর গম্ভীর হয়ে ইশারায় মোবাইলটা চাইল। তনয়া আগ্রহ ভরে মোবাইলটা দিয়ে জলের মধ্যে বিভিন্ন পোজে দাঁড়ালো, আর লোকটা নির্লিপ্ত হয়ে ছবি তুলতে লাগলো। খান কতক তোলার পরই লোকটার মোবাইলে একটা ফোন এলো। সে তনয়ার মোবাইলটা ওর হাতে দিয়ে একটু দূরে গিয়ে ফোনটা ধরল। তনয়া দেখলো 4-5টা ভালো ছবি তুলে দিয়েছে, কিন্তু লোকটা বড্ড বেরসিক। অন্য পুরুষ হলে গায়ে পড়ে ঢোলে আলাপ করত, তারপর নানা অচিলায় গল্প করতে চাইত, কিন্তু এই সেরকম নয়, বেশ গম্ভীর ও চুপচাপ। কেউ বোধহয় লোকটাকে ফোনের অপর প্রান্ত থেকে বকাবকি করছে, তাই লোকটা মাঝে মাঝে সরি করে উঠছে। চাপা গলায় কিছু বোঝানোর চেষ্টা করছে ক্রমাগত। লোকটাকে দেখে কেমন একটা ভবঘুরের মতো লাগলো। একগাল দাড়ি, বড় বড় চুল, এদিকে রোদ চশমা পরা, ফুল প্যান্টের উপর না গোজা শার্ট, পায়ে চটি। কে জানে, মনে হয় বাড়িতে ঝগড়া করে চলে এসেছে এখানে। তনয়া লোকটারও একটা ছবি তুলে নিল এক ফাঁকে। তনয়া বালিতে পা ডুবিয়ে খালি পায়ে হাঁটছিল। বেশ লাগছিল ঠান্ডা জলে পা ডুবিয়ে থাকতে। ঢেউয়ের ঝাপটাগুলো ওর পায়ের কাছে এসে ভেঙে পড়ছে হুড়মুড় করে। বিচের উল্টো দিকে পরপর রিসর্টগুলো, তাদের আলোগুলো গাছপালার ফাঁক দিয়ে দিব্যি দেখা যাচ্ছে। অনেক দূরে কোনো রিসর্টে বক্স বাজছে। না, এবার মনটা চা করছে। আগে একটু ভিড় থাকলে এই দোকানগুলোতে ভাজা মাছ আর চা পাওয়া যেত। এই মুহূর্তে সব অন্ধকার। হয়তো টুরিস্ট যথেষ্ট পরিমাণে নেই বলে এত শুনশান চারদিকে। তনয়ার আরও থাকতে ইচ্ছে করলেও সাহস হলো না। যে 2-1টা নৌকা বা জেলেদের দেখা যাচ্ছিল, তারাও চলে গেছে। অগত্যা ও নিজেও হাঁটা দিল। ফিরতি পথে মোবাইল জেলে লাল কাঁকড়া দেখতে দেখতে ও যখন একটা মাচার তলা দিয়ে পথ ধরল, হঠাৎ একটা জায়গায় থমকে দাঁড়ালো। অন্ধকারে 3টে ছায়ামূর্তি দাঁড়িয়ে। ও সেটা খেয়াল করেও পাত্তা না দিয়ে এগোতে যেতেই কেউ একজন ওর ডান হাতটা চেপে ধরল। অন্য আরেকজন ওর মোবাইলটা ছিনিয়ে নিল। তৃতীয় জন কিছু বলার আগেই ওর মাথায় একটা গামছা পেলে মুখটা বেঁধে ফেলে জোর জবরদস্তি টেনে নিতে লাগলো কোনো একটা মাচার দিকে। ওদের মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল। তনয়া ধস্তাধস্তি করে গামছাটা মুখ থেকে খোলার চেষ্টা করতে গিয়েও পারল না। 3জনই ওকে প্রায় চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে লাগলো। আজ শুনবেন কৃষ্ণ গুপ্তের লেখা একটি থ্রিলার গল্প, সুপারি কিলার। কৃষ্ণ গুপ্ত এই সময়ের একজন থ্রিলার ও ভৌতিক কাহিনীর লেখক, যার লেখা গল্প বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে আপনারা শুনে থাকবেন। আমাদের অনুরোধে রেনবো মিডিয়াকে সুপারি কিলার গল্পটি দিয়েছেন পরিবেশনের জন্য। আমাদের উপস্থাপনায় গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লাগে, আর এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন কেমন লাগলো গল্প, কেমন লাগলো উপস্থাপনা। আসুন শুরু করা যাক আজকের থ্রিলার গল্প
সুপারি কিলার। চিৎকার করতে গিয়েও মুখ থেকে আওয়াজ বার করতে পারল না। ওদের মধ্যে একজন ফিসফিস করে বলল, আমাদের দোকানটাই তোর, কেউ জ্বালাতে আসবে না। তনয়া প্রচন্ড ঘাবড়ে গেল। তার মানে এরা কি ওর সাথে? উফ, দুনিয়াটাতে আর একটু নিশ্চিন্তে থাকবার জায়গা নেই। কোথায় অফিস কেটে দুদিন একটু রিফ্রেশ হতে চাইছিল, তার মধ্যে তনয়া সজোরে হাত পা ছুঁড়তে লাগলো। বুঝতে পারল আর কিছুক্ষণ পর ওর সাথে কি হতে চলেছে। একটা বাঁশের বাঁচাই সিঁড়ি দিয়ে ওঠার আওয়াজ পেল ও। পরিণতিটা বুঝতে পেরে তনয়া আতঙ্কে ডুবে গেল। কাউকে যে কামড়ে দেবে সেই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে লোকগুলো। এমনভাবে মুখটা পেঁচিয়ে দিয়েছে যে শ্বাস নিতে ও রীতিমতো কষ্ট হচ্ছে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। হয়তো সত্যি সত্যি ওর দম চিরদিনের মতো বন্ধ করে দেবে ওরা নোংরামোর পর। একটা কাঠের মেঝেতে এনে ওরা ওকে দুম করে ফেললো। মনে হলো কোমরটা বোধহয় ব্যথায় অসাড় হয়ে গেছে। খুব কম সময়ের জন্য ও একটা হাত দিয়ে গামছাটা একটু ফাঁক করে চিৎকার করবার চেষ্টা করলো। হ্যাঁ, গামছাটা মুখ থেকে সরে যাওয়ায় সামান্য আওয়াজ বার করতে পেরেছে। তাতে অবশ্য এই নির্জন সৈকতে কেউ ওকে বাঁচাতে আসবে না। মাচাটিতে একটা মোমবাতি জ্বালালো একজন, অন্য দুজন ততক্ষণে ওর শরীরের উপর হুমড়ি খেয়েছে। মোমবাতির অল্প আলোয় ধরা পড়ছে ওদের লোলুপ দৃষ্টি। কেন যে ছোটবেলায় মা বাবা ওকে ক্যারেটে শেখালো না, তাহলে হয়তো আজ। শরীরের উপর অবাঞ্ছিত হাত পড়তেই তনয়া প্রাণপণ চেষ্টা করতে লাগলো ওদের চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার, কিন্তু শক্তিতে পেরে উঠল না। এমন সময় কেউ একজন অন্ধকার থেকে বলল, ওকে ছেড়ে দে। সাথে সাথে লোকগুলো এক মুহূর্তের জন্য থামলো। সেই অসতর্কতার সুযোগ নিয়ে তনয়া দ্রুত উঠে দাঁড়ালো। তারপর অন্ধকারের দিকে চেয়ে দেখল সেই লোকটা যে ওর ছবি তুলে দিয়েছিল। আচমকা চতুর্থ ব্যক্তির প্রবেশে লোকগুলো একটু যেন ঘাবড়ে গেল। তবে মোমবাতি জ্বালানো লোকটা হঠাৎ ডাব কাটার একটা হাঁসোয়া বার করে লোকটার দিকে এগিয়ে গিয়ে বলল, লোকটার কথা শুনে তনয়ার বুকটা ছ্যাঁক করে উঠল। সিনেমাতে এইরকম সময় একজন নায়কের আবির্ভাব হয় আর ভীষণ ভীষণ ফাইট হয়, কিন্তু এই গোবেচারা লোকটাকে দেখে তো মনে হচ্ছে এখনই হাঁসুয়া দেখে পালাবে। জাম্বি থেকে ছিঁড়ে দেখতে। আমি কোথাও যাব না, ওনাকে ছেড়ে দে, নাহলে তিনটেকেই গুলি করে মারবো। আমারে ভয় দেখাচ্ছিস তুই? জানিস আমি কে? লোকটার কথায় তনয়ার এই অবস্থাতেও হাসি পেল। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার এক মুখ দাঁড়িয়ে নিয়ে এলেন মহিলার সম্ভ্রম বাঁচাতে। লোকটা মুখের বিড়িটা ফেলে দিয়ে হাঁসুয়া নিয়ে ভবঘুরের দিকে তেড়ে যেতেই ভবঘুরের লোকটা ওর হাঁসুয়া মাখা হাতটা কায়দা করে ধরে ফেলে ঠেলে ফেলল মাচার ওপর। ততক্ষণে ওর সাগরের দুজন যৌথভাবে আক্রমণ করেছে ভবঘুরেকে। তনয়া বুঝতে পারল লোকটার মৃত্যু অবধারিত, কিন্তু সে নিজে বাঁচবে না ওকে বাঁচাবে। সবকিছু কেন যে সিনেমার মতো হয় না। তনয়া দেখল লোক দুটোর যৌথ আক্রমণের মুখে ভবঘুরের লোকটা সাধ্য মতো লাথি ঘুষি ছুটছে, কিন্তু অন্ধকারে তিনজনই টাল সামলাতে না পেরে কাঠের মেঝেতে চিত হয়ে পড়ল। ততক্ষণে মোমবাতি জ্বালানো বিড়ি খেকো লোকটা আবার হাঁসুয়াটা নিয়ে উঠে দাঁড়িয়েছে। বিপদ বুঝে তনয়া সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে মাচালের রান্নাঘরে রাখা জলের বোতল, সসপ্যান থেকে শুরু করে হাতের সামনে যা পেল তাই ছুঁড়ে হাঁসুয়াদারি লোকটাকে মারতে লাগলো। ততক্ষণে হঠাৎ সত্যি সত্যি ভবঘুরের লোকটা হাতে একটা পিস্তল নিয়ে উঠে দাঁড়িয়েছে। আর তা দেখে তিনজনই লড়াইয়ের ময়দান ছেড়ে দ্রুত চম্পট দিল। লোকটা পিস্তলটা পকেটে ঢুকিয়ে ধুলোঝড়ে উঠে দাঁড়িয়ে সেই গম্ভীর নির্লিপ্ত মুখেই জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আপনি সময় মতো আসায় বেঁচে গেছি, সম্মানটুকুও নষ্ট হয়নি। কিন্তু পকেটে খেলনা পিস্তল নিয়ে ঘোড়াটা বোধহয় আপনার প্যাশন। চলুন আপনাকে আপনার রিসর্টে ছেড়ে দিয়ে আসি। তনয়া লোকটার কথায় বেশ মনক্ষুণ্ণ হলো। এই আবার কেমন কথাবার্তা? একটা খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখিয়ে গুন্ডা বদমাস তাড়ানোতে চাতুর্য আছে, কিন্তু বাহাদুরি নেই। একদম বেরসিক লোক একটা। মোমবাতির পাশ দিয়ে লোকটার পিছু পিছু যেতে গিয়ে তনয়া ওর মোবাইলটা খুঁজে পেল। তার পাশে একটা মেয়ের পোস্টকার্ড মাপের ছবি। ছবিটা হাতে তুলতেই লোকটা সেটা ছিনিয়ে নিয়ে বলল,
এটা আমার। ও আচ্ছা, বোধহয় লড়াই করার সময় পড়ে গেছিল আপনার পকেট থেকে। এদিকে মনে মনে বলল, হ্যাঁ, কি এমন লড়াই করলে বাবা জীবন, শুধু খানিকটা কুস্তি, ক্যারাটে তো আসে না, নেহাতই খেলনা পিস্তলটা ছিল তাই তাই অন্ধকারে আসল ভেবে লোকগুলো পালালো। কই আসুন তাড়াতাড়ি, কি এত ভাবছেন? আমাকে হোটেলে ফিরতে হবে। আর কিছু পড়ে গেছে আপনার? তনয়ার ভাবনার মাঝে লোকটা তাড়া দিল। এমন একটা ভাব যেন বিশাল কর্পোরেটের কোনো অফিসার একজন। হ্যাঁ হ্যাঁ, চলুন, ছবিটা বোধহয় আপনার প্রিয়তমার। সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞেস করলো তনয়া। না। তবে নিশ্চয়ই আপনার বোনের। আমার কেউ নেই, আসুন সাবধানে, এই জায়গাটায় সাপখোপ থাকতে পারে। প্রেমিকও নয়, আবার বোনও নয়, তবে কে? সেটা আপনাকে বলার প্রয়োজন দেখছি না। অধিক কৌতূহলী বিপদের কারণ। সিঁড়ির শেষ ধারটায় অনেকটা জল বলে তনয়া নামতে ভয় পাচ্ছিল। লোকটা গম্ভীর গলায় বলল, ভয়ের কিছুই নেই, আমার হাতটা ধরুন। তনয়া তাই করল। হাত তো না, যেন গর্নারির চামড়া, একদম খসখসে। এই কি রে বাবা? আমার নাম তনয়া, তনয়া বিশ্বাস। আপনার নাম? হ্যাঁ, আমার নাম শুনে কি করবেন? বন্ধুত্ব করবেন? না মানে, এটা ভদ্রতা। আপনি কোন রিসর্টে উঠেছেন? সরি, আমি অফিস ছেড়ে তাড়াতাড়ি এসে গাড়ি দাঁড় করিয়ে দেখি সন্ধ্যা হতে যায়, তাই সোজা বিচে চলে আসি। রিসর্ট? আপনি এত কথা বলেন কেন? বলুন না রিসর্ট ঠিক করা হয়নি। লোকটার ধমকের সুরে কথাটায় তনয়া এবার বিরক্ত হলো একটু, কিন্তু হাজার হলেও ওর প্রাণদাতা, তাই হেসে বলল, না, বুক করা হয়নি। ওরা কথা বলতে বলতে বিচ রোডে উঠতেই তনয়া একটু দূরে রাখা ওর গাড়িটা দেখিয়ে বলল, ওই যে আমার গাড়ি পার্ক করা আছে, পাশের রিসর্টটাতেই চেষ্টা করি রুম খোঁজার। আচ্ছা, এটা আপনার গাড়ি? ড্রাইভার লাগবে? আমার লাইসেন্স আছে। মানে, আমি নিজেই ড্রাইভ করতে পারি, তবু চাইলে আপনি সাথে থাকতেই পারেন। না, আসলে আমাকে হয়তো আগামীকালটাও থাকতে হতে পারে। আমার এই হুলিয়াতে কেউ রুম দেবে না, অথচ এখন দাড়ি কাটারও সময় নেই। তো আপনার গাড়ির ড্রাইভার বললে রিসর্ট মালিক ফ্রিতে একটা রুম দেবেন আমাকে। এই প্রথম লোকটাকে বেশ একটু চিন্তিত দেখলো। লোকটার কি প্রচণ্ড অভাব? না হলে এরকম অদ্ভুত আবদার কেন করবে? ঠিক আছে ঠিক আছে, অসুবিধা হবে না, আপনি আসুন আমার সাথে। কথাটা বলে তনয়া ওর গাড়ির চাবিটা লোকটাকে দিল। তারপর লোকটার সাথে রিসেপশনে যেতেই ম্যানেজার হাসি মুখে অভ্যর্থনা করল। আমার 2 দিনের জন্য রুম লাগবে, আর ড্রাইভার থাকার ব্যবস্থা আছে তো? আছে ম্যাডাম, আপনি রেজিস্টারটা লিখে দিন আর ডকুমেন্টস দিন। ম্যানেজার তনয়ার লাগেজ একটা ওয়েটারকে দেখে রুমে পৌঁছে দিতে বলে ওর দিকে রেজিস্টারটা এগিয়ে দিল। তনয়া আবার নিচু গলায় জিজ্ঞেস করল, আপনার নামটা কি লিখব? ম্যাডাম, ড্রাইভারের নাম লেখা বাধ্যতামূলক নয়। ম্যানেজারের কথাই লোকটা হাসল। তনয়া মনে মনে ভাবল, যা একটা সুরত বানিয়ে রেখেছে, লোকে ড্রাইভার চাকর এগুলোই ভাববে। তনয়া ওর লাগেজগুলো ওয়েটারকে দিতে গিয়ে দেখল ভবঘুরের লোকটা ওর গাড়িটা পার্কিং লটে ঢোকাচ্ছে। হঠাৎ রিসেপশনের দেয়ালে একটা পুলিশের নোটিশ দেখে ও থমকে গেল। দেখল একটা ন্যাড়া মাথা কামানো গোঁফের লোকের ছবি, একখানে একটা দুল। এটা কার ছবি? একজন সুপারি কিলারের, দিন কয়েক আগে জেল থেকে পালিয়েছে। সারা রাজ্য জুড়ে পুলিশ হন্যে হয়ে খুঁজছে ওকে। লোকটাকে কোথাও দেখতে পেলেই থানায় ইনফর্ম করবেন। তনয়া একটু ভয় পেলেও গা করল না। এরকম কত অপরাধী তো জেল থেকে পালিয়ে সমাজের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। একতলার একটা রুমে ঢুকে বাথরুমে ফ্রেশ হয়ে তনয়া এসে সোফায় বসল। বেল বাজিয়ে ওয়েটার টিপটে চা দিয়ে গেল, সাথে মাছ ভাজা। ও খেতে খেতে ওর বয়ফ্রেন্ড সঞ্জয়কে ফোন করে আজকের কাহিনী সব খুলে বলল। সঞ্জয় চিন্তিত হয়ে বলল, এই জন্যেই তোমাকে হুটহাট কোথাও যেতে মানা করি। তুমি জানো না, গত 1 বছরে দীঘাতে কতগুলো মহিলা মার্ডার হয়েছে। ভাগ্যিস ওই ভদ্রলোক ছিলেন, না হলে যে কি হতো। লোকটাকে দেখতে কেমন জানো সঞ্জয়, লোকটা ভারী অদ্ভুত, কিছুতেই নিজের সম্পর্কে কিচ্ছু বলতে চায় না। এক মুখ দাঁড়িয়ে রেখে একা একা সৈকতে ঘুরে বেড়াচ্ছিল। দেখলে মনে হবে কোনো কবি বা সাহিত্যিক মানুষ, অথচ যাই হোক, সাবধানে থেকো। আমি সাবধানেই আছি। তোমাকে আমি লোকটার একটা ছবি পাঠাচ্ছি, দাঁড়াও। ও যখন কারোর সাথে ফোনে কথা বলছিল, আমি একটা ছবি তুলে নিয়েছি।
কথাটা বলে তনয়া হোয়াটসঅ্যাপে লোকটার ছবি সঞ্জয়কে পাঠালো। এমন সময় বেল বাজতেই ও ফোন রেখে দরজা খুলে দেখল ওই ভবঘুরে লোকটা দাঁড়িয়ে। ভিতরে আসবো ম্যাডাম? আপনার গাড়ির চাবিটা দিতে এলাম। হ্যাঁ, আসুন ভিতরে, চা খেয়ে যান। লোকটা ভেতরে ঢুকে সোফায় ওর বিপরীত দিকে বসল। অসংখ্য ধন্যবাদ আজ রাতটায় নিখরচায় থাকার ব্যবস্থা করার জন্য। সে কি, ধন্যবাদ তো আপনাকে দেব আমার প্রাণ আর সম্ভ্রম বাঁচানোর জন্য। ছাড়ুন ওসব, আগামীকাল আমার একটা মিশন আছে, সেই জন্যই এখানে আসা। কাজটা আজ হলো না, আগামীকাল হয়তো হবে, তাই হয়তো আর দেখা হবে না। আপনি কি করেন? সেরকম বলার মতো কিছু না, টুকটাক কিছু বলতে পারেন। আপনি খুব চাপা প্রকৃতির মানুষ দেখছি। কোনো প্রফেশনই ছোট নয়, সৎ পথে থেকে রোজগার করাটাই আসল। দেখুন, যেটা আপনার কাছে সৎ সেটা আমার কাছে নাও হতে পারে, আবার আমার কাছে যেটা সৎ সেটা আপনার কাছে নাও সৎ হতে পারে। আপনি মাঝে মাঝে দার্শনিকের মতো কথা বলেন। জীবনের প্রয়োজনে রান্নাবান্না, গাড়ি চালানো, ডেটা এন্ট্রি, অ্যাকাউন্টের কাজ, ইন্টেরিয়র ডেকোরেশন, ইলেকট্রিকের কাজ সব কিছুই শিখে রেখেছি, যখন যেটা প্রয়োজন। বাহ, ভালো করেছেন। আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা কি? কেন, চাকরি দেবেন বুঝি? আমি একটা কোম্পানির যৌথ প্রোপাইটার। আমাদের নিজস্ব এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। আপনি চাইলে আমি সঞ্জয়ের সাথে এ ব্যাপারে কথা বলতে পারি। সঞ্জয়কে? আপনার বয়ফ্রেন্ড বুঝি? তা বলতে পারেন। সঞ্জয় বৈরাগী আমার বিজনেস পার্টনার। তনয়া কথাটা বলতেই চায়ের কাপ থেকে খানিকটা চা পড়ে গেল মেঝেতে। সরি ম্যাডাম, হঠাৎ প্লেটটা নড়ে গেল। লোকটার হাবভাবে কিছুটা অবাক হলো তনয়া। ও বেল বাজাতেই ওয়েটার এসে পরিষ্কার করে দিয়ে গেল। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর তনয়াই জিজ্ঞেস করলো, এতক্ষণ কথা বলছে দুজনে, কিন্তু আপনার নামটাই জানা হলো না। নিশ্চয়ই সেটা বলতে অসুবিধা নেই? অসুবিধা হবে কেন, আমার নাম বাবলু সমাদ্দার। তা এখানে কেন এসেছেন সেটা তো বললেন না। কিছু কিছু জিনিস পার্সোনাল থাকে ম্যাডাম, সব কিছু যে বলা যায় না। লোকটার কথায় তনয়া কিছু বলতে যাচ্ছিল, এমন সময় লোকটার মোবাইলটা বেজে উঠল। লোকটা দ্রুত বাইরে এসে ফোনটা রিসিভ করে করিডোরের ভেতর চাপা গলায় কথা বলতে লাগলো। সরি, আমি ভুল করে যে ছবিটা পাঠিয়েছিলাম সেটা আরেকজনের, তাই আজকের দিনটা তোমার বেকার গেছে। তবে এবার আমি হোয়াটসঅ্যাপে আসল ছবিটা পাঠাচ্ছি, তাকে তুমি ওখানেই পাবে। আজ রাতের মধ্যে খতম করতে হবে, কোনো প্রমাণ ছেড়ে আসা চলবে না, মাথায় থাকবে? থাকবে বস, কিন্তু আমার টাকাটা? আমি 50 তো আগে ক্যাশ দিয়েছি, কাজ শেষ হলে বাকি 50 পছন্দ মতো জায়গায় পাঠিয়ে দেবো। তবে সাবধান, পুলিশ কিন্তু এর মধ্যেই তোমাকে খুঁজে বেড়াচ্ছে, খুব সাবধান, ছদ্মবেশেই থেকো। আপনার কাজ হয়ে যাবে স্যার, চিন্তা করবেন না। কথাটা বলে লোকটা ফোন রেখে পকেটে হাত দিয়ে চিন্তিত হয়ে তনয়ার ঘরের আবার বেল বাজালো। তনয়া দরজা খুলে দাঁড়াতেই লোকটা চিন্তিত মুখে ঘরের ভেতর উঁকি দিয়ে কিছু খুঁজতে লাগলো। কিছু খুঁজছেন বোধহয়, মনে হয় এই খেলনা পিস্তলটা আপনার লাগবে। আগে হ্যাঁ ম্যাডাম। তা এটা পকেটে নিয়ে ঘোরেন কেন? মিছিমিছি ভয় দেখানোর জন্য? আগে না, দীঘা থেকে ছেলের জন্য কিনেছি, দেখতে একেবারে আসলের মতো। তখন দেখলেন না গুন্ডাগুলো কেমন পালালো? হ্যাঁ, তা তো দেখলামই। সত্যি এটা কাজের জিনিস। তা আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ। বাহ, কোন স্কুল? তনয়ার কথার উত্তর দেওয়ার আগেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসতেই লোকটা বলল, ম্যাডাম, আমার মনে হয় কালকেই কাজটা হবে, তাই একটু আমি আমার রুমে যাচ্ছি, আগামীকাল সকালে দেখা হবে। লোকটা চলে যেতেই তনয়া ল্যাপটপ খুলে দরকারি দু একটা অফিসিয়াল কাজ সেরে ডিনার করতে নিচে গেল। ক্যান্টিনের দেয়ালেও সেই সুপারি কিলারের ছবি টাঙানো। এক নজর ভালো করে দেখে তনয়া মনে করতে লাগলো লোকটার চোখ দুটো বড্ড চেনা চেনা লাগছে। যাই হোক, মোবাইলে লোকটার একটা ছবি তুলে ঘরে ফিরে সঞ্জয়কে একটা ফোন করলো। হ্যালো, কোথায় এখন? এই তো ফ্ল্যাটে ফিরলাম। তা ডিনার করেছো? হ্যাঁ, এই মাত্র করলাম। তোমাকে একটা কথা বলার ছিল জানো। বিকেলে যে লোকটা আমাকে বাঁচালো না, ওর হাতের পিস্তলটা আমার কিন্তু মনে হলো আসল। লোকটার পকেট থেকে একটা ছবি পড়ে গেছিল, বলল কি একটা মিশনে এসেছে। তা আসতেই পারে, এতে এত চিন্তা করছো কেন? না, চিন্তা ঠিক নয়। হোটেলের টাঙানো ছবিটা বেশ চেনা চেনা লাগছে, মনে হয়
কোথাও দেখেছি। এত জায়গায় ওর ছবি দেখেছ, ওকে তো চেনা লাগবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। সেটা হলেই ভালো। যাই হোক, তুমি সময় মতো ডিনার করে শুয়ে পড়ো, অনেক হামি রইল। কথাটা বলে তনয়া ফোনে একটা কিস দিয়ে ফোনটা রেখে তারপর মোবাইলে তোলা সুপারি কিলারের ছবিটা একটা ফটো এডিটিং সফটওয়্যারে এডিট করতে লাগলো। ছবিটাতে দাড়ি গোঁফ লাগিয়ে দেওয়ার পর ছবিটা দেখে ও নিজে চমকে উঠল। ড্রাইভারদের রুমে এসে আরও অনেক ড্রাইভারের মাঝে বেশ কিছুটা অস্বস্তিতেই ছিল বাবলু সমাদ্দার। পিস্তলটা অতি সাবধানে কোমরে গুঁজে রাখল। ভুল করে তখন তনয়ার কাছে ওটা পড়ে গেছিল। নেহাত মেয়েটা জানে ওটা খেলনা পিস্তল, না হলে কেলেঙ্কারির অ্যাক্সেস হতো। চারদিকে ওর আসল চেহারার ছবি ছাপা হয়েছে। হয়তো আগামীকালকের মিশনের পর আবারও পুলিশ ওর পিছু নেবে, কিন্তু এটা ওর জীবন ছিল না। একটা সুস্থ পরিবার ছিল, একটা কোম্পানিতে চাকরিও করত। না, কোনো পাতি চাকরি নয়, কম্পিউটার সায়েন্স নিয়ে MBA পাশ করেছিল, যথেষ্ট ভালো একটা চাকরি করত। নিছকই একবার কোম্পানির একজন ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ল, তারপর হাতাহাতি। লোকটা ওর মা তুলে কথা বলেছিল, ও সহ্য করতে পারেনি, আচমকা ঘুষি মেরে বসে লোকটার নাকে। আঘাতটা এমনই ব্যাপক ছিল, ব্লিডিং আর বন্ধই হয়নি। হুঁশ ফিরতেই ও নিজে ট্যাক্সি ডেকে বসকে হসপিটালাইজড করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা মারা যায়, ওর চাকরিও যায়। সবচেয়ে বড় কথা, অনিচ্ছাকৃত খুনের মামলায় 7 বছরের জেলও হয়। বাবা তো ছোটবেলায় মারা গিয়েছিলেন, মা ছিলেন, আর ছিল সুমিতা। সুমিতার সাথে প্রায় 10 বছরের প্রেম ছিল, কিন্তু জেলে যাওয়ার পরই খবর পায় ওর বিয়ে হয়ে গেছে। জেলে যাবার 1 বছর পর মাও চলে যায়। ও পুরো নিঃস্ব হয়ে অন্ধকার জেলে রাত কাটাতে থাকে। হয়তো এভাবেই দিন কেটে যেত, কিন্তু হঠাৎই একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। একদিন ওকে আর আরও 4 জন কয়েদিকে একটা প্রিজন ভ্যানে করে দমদমের সেন্ট্রাল জেলে নিয়ে আসা হচ্ছিল। কারণ আর কদিন পরেই স্বাধীনতা দিবস। কয়েদিদের কিছু স্পেশাল প্রোগ্রাম ছিল, তারই রিহার্সাল দেবার ব্যাপার ছিল। কিন্তু শ্যামবাজারের কাছে একটা তেলের ট্যাঙ্কার হঠাৎ উল্টে যায়, আর তা থেকে রাস্তায় তেল গড়িয়ে ভয়ঙ্কর আগুন লেগে যায়। আগুনের মাঝে অনেক গাড়ি আটকে গেছিল, আর ধীরে ধীরে অবরুদ্ধ গাড়িগুলোতেও আগুন ধরে যেতে লাগলো। ওদের প্রিজন ভ্যানেও আগুন লাগে। কনস্টেবলরা ওদের হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল। বাবলু খেয়াল করলো একটা 5 বছরের বাচ্চা ছেলে একটা গাড়ির ভেতর ওর মায়ের সাথে আটকে আছে, কিন্তু ততক্ষণে ওই গাড়িতেও আগুন ধরে গেছে। ড্রাইভার কোনো মতে দরজা খুলে পালালেও বাচ্চা মেয়েটি আর তার মা কিছুতেই দরজা খুলে বের হতে পারছে না। কালো ধোঁয়ায় চারদিক এমনভাবে ছেয়ে গেছে, বাচ্চাটার শুধু চিৎকারই কানে আসছে। কিন্তু এত দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়তে লাগলো যে সবাই নিজের নিজের প্রাণ বাঁচাতে ছুটতে লাগলো। প্রিজন ভ্যানের কনস্টেবলরা ওদের 5 জন কয়েদিকে হাতকড়া অবস্থায় দ্রুত গাড়ি থেকে নামাতে যেতেই পরিস্থিতির সুযোগ নিয়ে ও হাতকড়া পরা অবস্থাতেই ওর সামনে থাকা একজন সার্জেন্টের রিভলভারটা কোনো রকমে তুলে নেয়, আর সেটাই ওই অফিসারের মাথার পেছনে চেপে ধরে বলল, এখনই আমার হাতকড়া খুলে দাও, বাচ্চাটাকে বাঁচাতে হবে, না হলে খুলি উড়িয়ে দেবো। ঘটনার আকস্মিকতায় সার্জেন্ট দুহাত তুলে সামনে দাঁড়িয়ে পড়ে। আরেকজন কনস্টেবল পরিস্থিতি বুঝে ওর হাতকড়াটা খুলে দেয়, আর ও দ্রুত আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে কোনো মতে বাচ্চাটা আর তার মাকে বার করে আনে। ততক্ষণে প্রিজন ভ্যানও পুরোপুরি আগুনের গ্রাসে চলে গেছে। চারদিক থেকে মানুষের আর্তনাদ শুনতে পেল ও নিজেও অক্ষত ছিল না, দুটো হাত আর মুখের অনেকটাই পুড়ে গেছে। সেই অবস্থাতেও চেষ্টা করে গেল আরও কয়েকজনকে উদ্ধার করার, কিন্তু কখন যে নিজেই অজ্ঞান হয়ে গেছে তা ও নিজেও জানে না। তারপর যখন জ্ঞান ফিরল, দেখলো একটা নার্সিংহোমের বেডে ও শুয়ে আছে। প্রায় 1 মাস ভর্তি ছিল ও হসপিটালে। হাতের ঘা বা পোড়া দাগ অনেকটা মিলিয়ে গেলেও মুখের দাগ কিছুতেই গেল না। ঠিক সেই সময় একটা পরিত্যক্ত খবরের কাগজে একটা লেখা পড়ে ও চমকে গেল। একটা কাগজে লেখা রয়েছে, শ্যামবাজারের কাছে অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনায় মোট 36 জনের মৃত্যু আর শতাধিক আহত হয়েছে। মৃতদের মধ্যে একটা প্রিজন ভ্যানে থাকা 4 জন কয়েদি ও 3 জন কনস্টেবলের বডি শনাক্ত করা গেছে। তবে অশোক সমাদ্দার বলে একজন খুনের আসামিকে
আর খুঁজে পাওয়া যায়নি, বা তার কোনো দেহাবশেষের খোঁজও মেলেনি। হতে পারে তার শরীর অত্যাধিক পুড়ে গিয়ে বেওয়ারিশ লাশের মধ্যে হারিয়ে গেছে। খবরটা পড়েই আঁতকে উঠল বাবলু। তার মানে প্রিজন ভ্যানে থাকলে ও নিজেও মরত। আচ্ছা, সেই বাচ্চাটা আর ওর মা কি বেঁচে আছে, যাদের বাঁচাতে গিয়ে আজ ও এখানে ভর্তি? না, এর উত্তরটা ওর জানা নেই। এখন মনের কোণে ওর এটাই ঘোরাফেরা করছে, হাসপাতাল থেকে বের হওয়ার পর ও কোথায় যাবে। বাড়ি একটা আছে বটে, তবে নিজের না, মামার। বাবা মারা যাওয়ার পর ওখানেই ও বড় হয়েছে, কিন্তু মা মারা যাওয়ার পর ওখানে কেই বা ওকে থাকতে দেবে? তাছাড়া ও জেলখাটা আসামি, এছাড়া আর যাওয়ার জায়গা বলতে আবার জেলে ঢোকা। তাতে যাই হোক, খাওয়া থাকার একটা বন্দোবস্ত হবে। ভাবতে ভাবতেই একজন নার্স এসে বলল, আপনার নাম কি? আপনাকে যখন অজ্ঞান অবস্থায় আমাদের এখানে আনা হয়েছিল তখন আপনার কাছে কোনো পরিচয়পত্র ছিল না। এক ম্যাডাম আপনাকে এখানে ভর্তি করে গেছিল। আগুনে পোশাকের খুব সামান্য অংশে পুড়েছিল। আজ আপনার ডিসচার্জ আছে। আপনার কি মনে আছে আপনার বাড়ি কোথায়, নাম কি? বাবলু সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। একজন সুটেড বুটেড লোক এসে নার্সের পেছনে দাঁড়ালো। হাতে দামি ঘড়ি, গলায় বহুমূল্যের সোনার চেন, হাতে সোনার বালা। দামি সুগন্ধির গন্ধ গা থেকে ভরভর করে বেরোচ্ছে। আমি ওনাকে চিনি, আমি ওনাকে বাড়ি পৌঁছে দেবো, আপনি নিশ্চিন্তে থাকুন। লোকটার ভারিক্কি গলায় নার্স মাথা নাড়িয়ে অন্য পেশেন্টের কাছে চলে গেল। বাবলু অবাক হয়ে জিজ্ঞেস করল, কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। আমাকে না চেনারই কথা, কিন্তু আমি আপনাকে চিনি সেই আপনার চাকরি জীবন থেকেই। ডিরেক্টরকে খুন করে 7 বছরের জেল, মাত্র 1 বছর কাটিয়ে আগুন লাগার সময় পালিয়ে এসেছেন শ্রীযুক্ত অশোক সমাদ্দার। আমি পালাইনি, পরিস্থিতির শিকার। আপনি কে বলুন তো? আমি কে তা না জানলেও হবে, তবে আপনি কে তার সবাই জানলে বিপদ। আপনি নিশ্চয়ই চাইবেন না আবার জেলে যেতে। আমার কাছে কেন এসেছেন? আমার একটা কাজ করে দিতে হবে, একজনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আমি জেনে বুঝে কাউকে খুন করিনি আর ভবিষ্যতেও করব না। তাতে আমার পরিচয় ফাঁস করলেও আমার অসুবিধা নেই। ছেলে মানুষই করবে না, এই খুনটার জন্য 1 লাখ দেবো আপনাকে, তার সাথে একটা চাকরি। একটা মানুষের জীবনের দাম মাত্র 1 লাখ? স্টপ ইট। সুপারি কিলারের জন্য এর বেশি অর্থ ব্যয় করতে চাইলে তোমাকে বলবো কেন, সোজা বিহার চলে যাব না? আমি তো সুপারি কিলার নই, আপনি ভুল করছেন। হ্যাঁ, তুমি এখন সুপারি কিলার হওনি তো কি, এবার হবে। এরপর আরও অনেক অর্ডার পাবে, তবে কাজ সারতে হবে নির্বিঘ্নে, না হলে এই লাইনে কদর নেই। আপনি আমাকে এইসব কথা কেন বলছেন? আমি কোনো খুনটুন করতে পারবো না। ঠিক আছে, আমি তবে টালা থানার আইসিকে ফোন করি, ও আমার বন্ধু হয়। জেল পালানো আসামিদের কিন্তু শাস্তি বেশি হয়। লোকটার কথা শেষ হতেই নার্স আবার এগিয়ে এলো। আপনি রেডি তো? তাহলে এই কাগজটাতে সাইন করে ওনাকে নিয়ে যান। নার্সের কথায় লোকটা কাগজটায় সাইড করে হাসি মুখে বাবলুর দিকে তাকিয়ে বলল, যাও বাথরুমে গিয়ে এই ড্রেসটা পরে আমার সাথে বাইরে চলো, তারপর না ডিসিশন নেবে জেলে যাবে না আয়েশ করে জীবন কাটাবে। লোকটার কথায় উত্তর না দিয়ে বাবলু বাথরুমে গিয়ে জামা কাপড়টা পরে নিয়ে সামনে এসে দাঁড়ালো। হাত পাগুলো কেমন অসাড় অসাড় লাগছে এই কদিন বিছানায় থেকে। চলুন, কোথায় যেতে হবে? তবে আয়েশ করে জীবন কাটাতে গেলে 5 লাখ অন্তত লাগবে, 1 লাখে কিছু হবে না। এই তো বাবা, পথে এসো। তবে আমি তোমাকে ফাইনালি 2 লাখ দেব। কাকে মারতে হবে? অস্ত্র কোথায় পাবো? কাকে মারবে, কখন মারবে সব বলবো, তবে এখন নয়, সময় হলেই বলবো। আমার নিজেরও কিছু কাজ বাকি আছে, তা করতে কয়েক মাস করাবে, হয়তো নতুন বছরের শুরুতেই সেই কাজটা হবে। লোকটা পার্কিং লটে এসে একটা স্করপিওর দরজা খুলে বলল, যাও ভেতরে ঢোকো। এখন কোথায় যাচ্ছি আমরা? বাবলু ঝাঁ চকচকে গাড়িতে আরামদায়ক সিটে বসে জিজ্ঞেস করলো, আপাতত কয়েক মাস আত্মগোপন করে থাকবে, পুলিশ তোমাকে এখনো খুঁজে বেড়াচ্ছে, সাবধানে থেকো। ভাগ্যিস তোমার মুখটাও আগুনে ঝলসে গেছিল, তাই ওরা হাসপাতালে আর নার্সিংহোমে বারবার খুঁজেও শনাক্ত করতে পারেনি। লোকটার কথায় বাবলু গাড়ির আয়নায় নিজেকে দেখে চমকে উঠল। মুখের বাঁ দিকে অনেকটা জায়গায় নতুন চামড়া গজিয়েছে, তার উপরেই অল্প অল্প দাড়িও গজিয়েছে। নিজেকেই নিজে চিনতে পারল না ও। কোথা থেকে লোকটা একটা উইকও জোগাড় করেছে, সেটা মাথায় দিলে আর কেউ বলতে পারবে না যে ও অশোক সমাদ্দার।
প্রায় ঘন্টা তিনেকের জার্নি শেষ করে ওরা চাকদহে একটা প্রত্যন্ত গ্রামের নিরিবিলি প্রান্তে এসে উপস্থিত হলো। চাষের জমির পাশে একটা পাঁচিল ঘেরা বাগান বাড়ির সামনে এসে গাড়ি থামালো লোকটা। তারপর নিজেই সদর দরজা খুলে গাড়ি ভেতরে এনে পার্ক করলো। তারপর ওকে নিয়ে দোতলা বাংলোটার দোতলায় একটা ঘরে নিয়ে এসে বসলো। আজ থেকে এখানেই থাকবে। এই বাংলোর খবর আমার পরিচিতরাও জানে না। আপাতত আমার ফলের বাগান, ফুলের বাগান, পুকুর এগুলোই দেখাশোনা করবে। মাঝে মাঝে আমি আসবো বান্ধবীদের নিয়ে ফুর্তি করতে। আমাদের জন্যেও রান্নাবান্না করতে হবে। এর জন্য মাসে 20,000 করে দেবো। ইচ্ছে করলে তুমিও এখানে আনন্দ ফুর্তি করতে পারো। তবে হ্যাঁ, আমার ফাইনাল কাজটা হয়ে যাওয়ার পর এখান থেকে বিদায় হবে। আর কোনোদিন যেন আমার সামনে না আসতে হয় তোমাকে। লোকটা এক নাগাড়ে কথাগুলো বলতে বলতে সিগারেট ধরালো একটা। তারপর ওর মুখের ওপর ধোঁয়া ছেড়ে বলল, আশা করি যা যা বললাম বুঝতে পেরেছ। আগে হ্যাঁ, কিন্তু আপনার নামটা? তোমার সেটা জেনে কি হবে? হয়তো প্রশ্ন করা আমি অপছন্দ করি। যাই হোক, এই মোবাইলটা রাখো। আপাতত এটা এখন তোমার লাগবে। আমি আবার দিন কয়েক পরে আসব, আর সাথে 50,000 টাকাও দিচ্ছি। বাকি টাকা কাজ শেষ হবার পর। কথাটা বলে লোকটা চলে গেল। দিনের আলো থাকতে থাকতে বাবলু গোটা বাংলোর বাগান আর ঘরগুলো ঘুরে দেখল। বাগানে অজস্র ফুল আর ফলের গাছ, শান বাঁধানো পুকুর ঘাট, যেন একটা পিকনিক স্পট। কদিন থাকতে থাকতেই জায়গাটাতে মানিয়ে নিল। এমনিতে কোনো উপদ্রব নেই, নির্জন প্রান্তে বলে আশেপাশের লোকজনের উপস্থিতিও কম। নিজের জন্য টুকটাক রান্না আর বাগানের দেখাশোনা করার মধ্যে দিয়ে দিব্যি কেটে যায় সময় ওর। মাঝে মাঝে নিত্য নতুন বান্ধবী নিয়ে এসে রাত কাটায় লোকটা। মদের ফোয়ারা চলে আর তার সাথে বিছানায় হুটোফুটির শব্দ। এখনো অবধি লোকটার নাম জানতে পারেনি ও। যখন লোকটা ওকে মোবাইলে কল করে তখন শুধু SB লেখা থাকে। মেয়েগুলো এসে অবশ্য ওকে SB বলে। এভাবেই 3-4 মাস কাটল। ধীরে ধীরে শীত এসে পড়ল, নতুন বছরও এলো। হঠাৎ ফেব্রুয়ারির এক সকালে হুট করে এসে একটা খামে ভরা ছবি ওর হাতে দিয়ে লোকটা গম্ভীরভাবে বলল, এই হলো সেই ছবি যাকে খুন করতে হবে। মেয়েটা আগামীকাল তাজপুরে যাবে। ওখানেই লোকচক্ষুর আড়ালে কাজটা করে এখান থেকে বিদায় হবে তুমি। কথাটা শেষ করে লোকটা একটা লোডেড পিস্তল বাবলুর হাতে তুলে দিল। বাবলু খামটা না দেখেই বুক পকেটে রাখলো। তারপর বলল, আমি যদি আপনার প্রস্তাবটা ফিরিয়ে দেই, আমার এই মুহূর্তে কোনো লাভ নেই। টাকা নেই বা আমি কী করবো? লোকটা বাবলুর কথায় মেজাজ হারিয়ে দুম করে ওর মুখে একটা ঘুষি মারল। ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল বাবলুর। তার কিছুটা হাতের চেটোয় মুছে লোকটার দিকে তাক করে ট্রিগার টিপল পরপর 3 বার। কিন্তু কোনো গুলি বের হলো না। তাই দেখে বাবলু পিস্তলটার দিকে অবাক হয়ে চাইতেই লোকটা অট্ট হাসি করে উঠল। এই সময় লোকটাকে ভয়ঙ্কর সাক্ষাৎ শয়তান মনে হলো বাবলু। বলছি, তোমাকে আমি খালি পিস্তল দিয়েছি, বুলেটগুলো আমার পকেটে। ওটাও দেব, তবে একটু পরে। আপনি খুব হুঁশিয়ার লোক দেখছি। আমাকে দিয়ে একটা নিরীহ মহিলাকে খুন করাতে চান? হ্যাঁ চাই। কেন চাই তার কৈফিয়ত তো তোমায় দেবো না, তবে তার জন্য তোমাকে 2 লাখ টাকা তো দিচ্ছি। খুনটা করে বেপাত্তা হয়ে যাও আর বাকি টাকায় আয়েশ করো। 2 লাখ টাকায় আপনাদের মতো আয়েশ হয় না। শুধু হয়তো কয়েক মাস খাবার টাকা জোগাড় হবে। সেটা আমার জানার দরকার নেই। যাই হোক, কথায় কথায় বেলা বুঝে নাও, বুলেটগুলো এবার সত্যি সত্যি তোমাকে দিচ্ছি। দেখো, ভুল করেও আর আমার দিকে ট্রিগার টিপে বসো না, তাহলে তোমারই ক্ষতি। টাকাগুলো তো পাবেই না, উল্টে এই বাংলোর CCTV ফুটেজ দেখে পুলিশ তোমাকে ঠিক খুঁজে বার করে নেবে। পরদিন সকালে SB বেশ উৎফুল্লই ছিল। বাগান বাড়িতে নতুন বান্ধবী নিশা আসবে আজ বিকেলে। নিজে হাতে চা করে বারান্দায় বসে আওয়াজ করে চা পান করতে লাগলো SB। ওর নিশার সাথে আলাপ ফেসবুকে। বয়কাট চুল, মুখে সবসময় সিগারেট, দোকানে বড় বড় দুল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, উগ্র প্রসাধনীর গন্ধ, আর তার সাথে মড ড্রেস। দাঁতটা সামান্য উঁচু, কিন্তু ঠোঁটের একটু উপরে বাম দিকের তিলটা ওকে আরও সুন্দরী করে তুলেছে।
এমনিতে ফেসবুকের হাই প্রোফাইল মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা ওর স্বভাব। তারপর কিছু সুপ্রভাত বিনিময়, তারপরই সরাসরি ডিনারে যাওয়ার অফার। যারা পড়তো তাদের নিয়ে ও রেস্টুরেন্টে যেত, তারপর দামি গিফট পাঠিয়ে তাদের বিছানায় আসার প্রস্তাব দিত। দামি গিফট আর এসবির আভিজাত্যের টানে তারপর অনেকেই চলে আসতো ওর বাগান বাড়িতে। কিন্তু নিশা এই দলে পড়ার মেয়ে নয়। প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্য নিশাই পাঠিয়েছিল, কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার পর এসবি বুঝে গেছিল নিশাকে পটানো খুব মুশকিল। ওর সাথে কথা বলার সময় পায়ের ওপর পা তুলে নিশা একটানা সিগারেট টেনে গেছে। ওর চালচলন দেখে এসবি কিছুতেই ওকে বিছানায় যাওয়ার প্রস্তাবই দিতে পারেনি। নিশা অন্যদের মতো সস্তা নয়, ও একজন মডেল, একজন অভিনেত্রী। তবে এখন আর সিরিয়াল সিনেমা দেখা হয় না ওর। তবে গোটা দিনে ডেটিংয়ের পর এসবির মনের ইচ্ছা প্রকাশ হয়ে গেল। তখনই বলল, সঞ্জয়, তুমি কি তনয়াকে বিয়ে করবে, না ওকে নিয়ে খেলছো? কেন বলো তো? দেখো, আমি একাধিক সঙ্গীর সাথে লিভ ইন করতে রাজি নই, এই জন্যই আমি এখনো বন্ধু বান্ধবহীন। আচ্ছা, কিন্তু আমাকে এই কথা বলছো কেন? বলছি কারণ আমিও চাই না আমার লাইফ পার্টনার যেন বহুগামী হয়। তোমার মুখে আমি তনয়ার কথা শুনেছি, কিন্তু মনে তো হয় না তুমি ওকে ভালোবাসো। তাহলে ওর থেকে ডিটাচ হচ্ছ না কেন? আমরা একটা যৌথ বিজনেস করি। এক সময় ওকে আমি ভালোবাসতাম ঠিক, তবে এখন আর বাসি না। বলতে পারো কোম্পানিটা হাতানোর জন্য সম্পর্কটাকে এখনো রেখে দিয়েছি। আর আমরা এখন লিভিনও করি না। ও নিজের ফ্ল্যাটে থাকে, আমি আমার নিজের ফ্ল্যাটে। তার মানে শুধু বিজনেস করার জন্য ওর সাথে সম্পর্কে আছো? সম্পর্কটা এখন একতরফা আছে। ও আজও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু আমি একদমই না। শুধু কোম্পানিটা হাতানোর জন্যই। কথাটা অসমাপ্ত রেখে সঞ্জয় থামল। ওর কথায় অবাক হয়ে নিশা এক মুহূর্ত সিগারেটটা দূরে সরাল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তোমার আমার মধ্যে একটা পাকাপাকি ব্যবস্থা কেন আমরা করছি না? পাকাপোক্ত ব্যবস্থা মানে কি তুমি ভালো করেই জানো সঞ্জয়। তনয়াকে দুনিয়া থেকে সরিয়ে দাও, ল্যাটা চুকে যাক, কোম্পানি তোমার, আর তখন আমিও পুরোপুরি তোমার। নিশার কথায় ওর একটা হাত ধরে চুমু খেলো সঞ্জয়। আচ্ছা, তুমিও তবে আমার মতোই ভাবছ? ভাবছি মানে? এছাড়া আর উপায় কি? তা ঠিক। কোম্পানি তৈরির সময় পার্টনারশিপ ডিডে উল্লেখ ছিল যে যেহেতু আমাদের কারো কোনো পরিবার নেই, তাই দুজনের একজনের মৃত্যু হলে কোম্পানি অন্যের হবে। তার জন্য ইন্স্যুরেন্সও করা আছে। শুধু দরকার একজন সুপারি কিলারের। এর আগে আমি একজনকে সুপারি দিয়েছিলাম, লোকটা 50,000 নিয়েও ওকে মারতে পারেনি। পুজোর ভিড়ের মধ্যে গুলি করেছিল, লক্ষ্যভ্রষ্ট হয়, অন্য একজন মারা যায়। ভাগ্যিস লোকটা ধরা পড়েনি, তাহলে এতদিনে যে কি হতো কে জানে। আমার কাছে একজন সুপারি কিলার আছে, ও গুলি করলে গুলি মিস হবে না, আমি গ্যারেন্টি দেব। তবে খরচা আছে। বাহ, কিন্তু আমি তাকে কোথায় পাবো? আপাতত একটা নার্সিংহোমে ভর্তি আছে। কদিন আগে শ্যামবাজারের তেলের ট্যাঙ্কারে আগুন লাগার সময় ছেলেটা পুড়ে যায়, তবে এখন অনেকটাই সুস্থ। তবে ও কিন্তু আমাকে চেনে না, আর এই প্ল্যানে আমি থাকতেও চাই না। তবে আমাকে যদি তোমার জীবনে আসতে হয়, তাহলে তোমার এই খুচরো ঝামেলাগুলো থেকে বের হতে হবে, না হলে আমাকে পাবে না। শেষ কথাটা বলে একটা তীর্যক দৃষ্টি এনে নিশা উঠে দাঁড়ালো। কথাগুলো ভাবতে ভাবতেই চা খাওয়া শেষ করলো এসবি। সব ব্যবস্থা তো হলো, তনয়াও জীবন থেকে দূর হলো, কিন্তু এইবার লাখ টাকার প্রশ্ন হচ্ছে, আমি কি তনয়া বসাক মার্ডার কেসে ধরা পড়ব? পড়তেও পারি, কারণ বাবলু কোনো রকম ভুল করলেই পুলিশ ওকে ঠিক ধরে ফেলবে। বাবলুর সাথে আমার কথাবার্তা, হোয়াটসঅ্যাপে কথা আদান প্রদান, এগুলো তো রয়ে গেছে, এগুলোকে আগে ডিলিট করা দরকার। আচ্ছা, বাবলু কি কোনো প্রমাণ রেখে এসেছে ওখানে? বলা তো যায় না, সত্যিই যদি কোনোভাবে ধরা পড়ে যায় ও। পিস্তলটা আমি মুঙ্গেরের একটা এজেন্টের কাছ থেকে জোগাড় করেছিলাম। বাবলু যদি গ্লাভস পরে কাজটা করে, তবে আমার ভয় পাওয়ার কিছু নেই। একটা হোটেলে যে কেউ খুনটা করতে পারে, তবে মোটিভ কি সেটা অবশ্য পুলিশ খুঁজবে।
না 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 না, অনেক সহজ সহজ প্রমাণ কিন্তু থেকেই যাচ্ছে। বিশেষ করে হোটেলের বা রিসর্টের সিসিটিভি থেকে বাবলুর দাড়িওয়ালা ছবি ওরা ঠিক বার করে ফেলবে। তারপর ওকে দুঘা দিলেই ও সব বলে দেবে আমাকে নিয়ে। অবশ্য শীতের রাতে বাবলু যদি চাদর মুড়ি দিয়ে এসে খুনটা করে থাকে তবে ওকে ধরা মুশকিল। কিন্তু সত্যিই যদি কোনোভাবে বাবলু ধরা পড়ে যায়, তাহলে আমি যে এসবের মূলে, এ কথা যদি সবাই জেনে যায়, তাহলে কি হবে? কিছুই না, আমার সাথে বাবলুর যোগাযোগের এই মোবাইলটা আগে নষ্ট করতে হবে, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। আর না হলে বাবলু এখানে এলে ওকে খুন করে এই বাগানেই কোথাও পুঁতে দিতে হবে। তাহলেই না থাকবে বাঁশরি আর না বাজবে বাঁশি। আর আমাকে কোনো টাকাও খরচ করতে হবে না। কথাটা মনে হতেই ও একটা কোদাল নিয়ে চলল কলা বাগানের ভেতর। শুনশান এরিয়া। অনভ্যস্ত হাতে ও গর্ত খুঁড়তে লাগলো। ফেব্রুয়ারির হালকা শীতেও গলদ ঘর্ম হলো। মোটামুটি 7 ফুট বাই 2 ফুটের একটা গর্ত খুঁড়ে ও ক্লান্ত শরীরে দোতলায় উঠে এলো। কিচেনের ক্যাবিনেট খুলে তাকে রাখা একটা বিশেষ তরলের উপস্থিতি দেখে নিল। একটা কড়া মাদক। অনেক কষ্টে জোগাড় করে এখানে সাজিয়ে রেখেছে ও। বাবলু জানে তা। যদি পিস্তলে কাজ হাসিল না হয়, তবে মাদক দিয়ে তনয়াকে নিকেশের পরিকল্পনা ছিল ওর। এখন এই মাদক বাবলুর ওপর যেভাবেই হোক প্রয়োগ করে ওকে মারতে হবে। তারপর কবর তো রেডিই আছে, কেউ জানতেও পারবে না। কিচেন থেকে এরপর ঘরে এসে ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে ও চুপটি করে বসল। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, কে বলছেন? আমি মন্দারমণি কোস্টাল থানা থেকে ইন্সপেক্টর সুখেন্দু পোলে বলছি। থানা থেকে? কেন? হঠাৎ পুলিশের ফোন পেয়ে গলা শুকিয়ে গেল ওর। অবশ্য ও জানতো তনয়ের মোবাইল ঘেঁটে পুলিশ ওকেই প্রথমে ফোন করবে। তবে এখন একটু অভিনয়ও জরুরি। আপনার পরিচিত একজন মিস তনয়া বসাক একটা রিসর্টে খুন হয়েছেন, চেনেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কে কে এমন করলো? আমি এখন কি করব? আপনাকে একবার আসতে হবে এখানে। তা কে হয় আপনার? আমি তো স্যার আসতে পারবো না, আজ কলকাতার বাইরে আছি। কিন্তু আমাকে আসতে হবে কেন বলুন তো? তার কারণ ওনার মোবাইলে আপনার নাম নাম্বার সব লেখা আছে। রাতে 11টা নাগাদও শেষবার কথা হয়। উনি নিশ্চয়ই আপনার খাস কেউ, না হলে কেন রাত 11টায় 10 মিনিট কথা হবে? হ্যাঁ, উনি আমার বিশেষ পরিচিতা, বন্ধু বলতে পারেন। তা এই ভয়ঙ্কর ঘটনাটা কিভাবে ঘটলো? কিভাবে খুন হলেন সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে আপাত দৃষ্টিতে 3টে বুলেটের চিহ্ন আছে। এরপর বডি পোস্টমর্টেমে যাবে। রাত 12টার পর ঘটনাটা হয়ে থাকবে। ঘটনার পরই ওনার গাড়ির ড্রাইভার বাবলু গাড়ি নিয়ে উধাও হয়েছে। গাড়ি নিয়ে উধাও মানে? নিজে তো ফাঁসবে, আমাকেও ফাঁসাবে। সে কি? তাহলে লোকটা কি তনয়ের গাড়ি চুরি করে নিয়ে পালিয়েছে? হ্যাঁ, সকালবেলা বেডটি দিতে গিয়ে ওয়েটার দেখে তনয়া বসা খুন হয়ে সোফায় পড়ে আছে। তারপর খবর পেয়ে আমরা আসি। এর মধ্যে খোঁজ খবর করতে গিয়ে সিসিটিভিতে দেখা যায় বাবলু ভোর 5:30টায় বিচের দিকে গেট খুলতেই গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তবে চিন্তা করবেন না, গাড়ির নাম্বারটা আমরা সমস্ত থানায় সার্কুলেট করে দিয়েছি। যে কোনো স্থানেও ধরা পড়ে যাবে। যেভাবেই হোক তাকে গ্রেপ্তার করুন আপনারা। সে তো আমরা অবশ্যই করব, কিন্তু তার আগে আপনি যত তাড়াতাড়ি সম্ভব তাজপুরে চলে আসুন। বডি পোস্টমর্টমে গেছে। আশা করছি আগামীকালই হাতে আসবে রিপোর্ট। ফোন রেখে ঘাম মুছল ও। টেনশনে পা কাঁপছে। বাবলু গাড়ি নিয়ে পালালো কেন? এখন তো যে কোনো জায়গায় ধরা পড়ে যাবে। তারপর আমার পালা। উদ্ভ্রান্তের মতো বাবলুকে ফোন করতে লাগলো, কিন্তু রিং বেজে গেল। বাবলু ধরল না। বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে একটা টান দিয়ে আবার ফোন করলো, কিন্তু না, এবারেও ধরল না বাবলু। দুশ্চিন্তায় পায়চারি করতে লাগলো নিজের নিভৃত পুরীতে।
পুরো বাগান বাড়িটা যেন ওকে গ্রাস করতে আসছে। মাঝে মাঝে তনয়ার মুখটা ভেসে উঠছে। তনয়া শালি বুঝতেও পারেনি যে আমি ওকে খুন করেছি সুপারি কিলার দিয়ে। কারণ তনয়া বেঁচে থাকলে আমি নিশাকে পেতাম না। নিশার অনেক কোয়ালিটি, বড় লেখিকা, আবার মডেলও, নিজস্ব বিজনেস আছে, তারপর নাটক, থিয়েটার এসব নিয়ে থাকে। টাকা পয়সার অভাব নেই ওর। তনয়াকে খুন করার আইডিয়াটা অবশ্য নিশারই। না, নিশা যেচে ওকে বলেনি তনয়াকে খুন করতে। নিশা বলেছিল এইরকম নিত্য নতুন সম্পর্কের ভাঙাগড়ার খেলায় ও কখনো রাজি নয়। ওকে পেতে হলে সঞ্জয়কে একা ওর সাথেই থাকতে হবে। কিন্তু তনয়া বেঁচে থাকলে সেটা সম্ভব হতো না। তনয়া ওকে সন্দেহ করত, তাই নানা বিধিনিষেধ আরোপ করতে চাইছিল কোম্পানির ভালোর জন্য। কিন্তু আমি একা তনয়াকে নিয়ে তো সন্তুষ্ট হতে পারছি না। আমার নতুন 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 মেয়ে চাই। নিশা আমার জীবনে আসার পরেও আমি নিজেকে চেঞ্জ করব না। শুধু নিশার সম্পত্তিটা হাত করতে পারলেই নিশাও শেষ হবে, তখন নতুন কেউ আসবে। পরপর 3টে সিগারেট টানা হয়ে গেল ওর। এদিকে 7 বার ফোন করার পরও বাবলু ফোন ধরছে না। মানেটা কি? বাবলু কি ফোনটা কোথাও ফেলে দিয়েছে? তাহলে ওর সাথে যোগাযোগ করব কি করে আমি? অবশ্য বাবলু যোগাযোগ না করলে আমারই ভালো। বাকি টাকাটা ওকে দিতে হবে না, আবার ওকে খুনও করতে হবে না। পুলিশ বাবলুকে না ধরতে পারলে আমাকেও ধরতে পারবে না। তার মানে বাবলু নির্ঘাত ফোনটা সমুদ্রেই ফেলে দিয়েছে। বাহ 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 বাহ, বেশ করেছে, ভালো করেছে। এখন আমি নিজেকে অনেকটা নিরাপদ মনে করছি। কার ফোন? নিশা। হ্যাঁ বলো। ঘন্টাখানেকের মধ্যে আসছো? আচ্ছা, নিশাকেও আজকেই আসতে হবে। অবশ্য আগে থেকেই প্ল্যান ছিল আজ রাতটা নিশার সাথে কাটাবো আমি। ওর অনাঘ্রাত শরীরের স্বাদ পাবো। যে অভিলাষ নিয়ে আমি মাসের পর মাস কাটিয়ে গেছি শুধু নিশাকে প্রথমবারের জন্য বিছানায় পাওয়ার জন্য। সারা জীবনে অনেক পরিচিত অপরিচিত মেয়ের সাথে রাত কাটিয়েছি, কিন্তু নিশা ইজ ভেরি মাচ ট্যালেন্টেড। রূপ তো অনেকের আছে, কিন্তু কোয়ালিটি? অবশ্য তনয়াও খুব সুন্দরী, কিন্তু একঘেয়েমি, ভালো লাগছে না আর। কোম্পানির যে চুক্তিগুলো হয়ে আছে তাতে কোম্পানির সর্বেসর্বা হতে গেলে তনয়াকে দুনিয়া থেকে না সরালেই নয়। ভাবতে ভাবতে আরেকটা সিগারেট ধরালো ও। এখন বেলা 12টা বাজে। নিশার লাঞ্চ খেতে আসার কথা। নিজে হাতেই আজ নিশার কিছু স্পেশাল ডিশ ও রান্না করেছে। এখন শুধু সময় গুনে ওর প্রতীক্ষা করা। নিশা এসে ওর বাগান বাড়ি দেখলে নির্ঘাত চমকে যাবে, কিন্তু আমার মনের মধ্যে কেন কোনো ফুর্তি আসছে না। ভয় ভয় লাগছে। হতভাগা বাবলুর কোনো খবরও নেই। ওকে বাকি টাকাটা না দিতে পারলে তো আমি বেঁচে যেতাম, কিন্তু প্ল্যানটাই তো গোলমাল হয়ে গেছে। বাবলুকে ও আজকেই টাকাটা দেওয়ার কথা বলার আমার কি দরকার ছিল? তখন কেন ওকে মাদক খাইয়ে খুন করার প্ল্যানটা আমার মাথায় আসেনি? আজ ওর পিছু পিছু আবার পুলিশ এসে হাজির হবে না তো? দুশ্চিন্তায় নিজের হাত কামড়াতে লাগলো ও। আরেকটা সিগারেট ধরালো, তারপর পকেট থেকে 2টো মোবাইল বার করে যে মোবাইলটাতে বাবলুর সাথে চ্যাটিং আছে সেটা ছুঁড়ে পুকুরে ফেলে দিয়ে সাময়িক নিশ্চিন্ত হলো। যাক, অন্তত পুলিশ বাবলুর নাগাল পেলেও আমার নাগাল নাও পেতে পারে। অবশ্য বাবলু যদি আমার সাথে হওয়া চ্যাটিংগুলো রেখে দেয় তাহলেই সমস্যা। না 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 না, পুলিশ চাইলে খড়ের গাদা থেকেও সূচ বার করতে পারে। ওর ভাবনার মাঝখানেই এবার গেটের বাইরে একটা গাড়ির আওয়াজ হলো। গেটের বাইরেটা উঁচু পাঁচিল টপকে দেখা যায় না। মনে হচ্ছে নেশা চলে এসেছে। উদ্রুত সিঁড়ি দিয়ে নেমে এসে বাগান টপকে গেটের সামনে এসে গেট খুলে অবাক হয়ে গেল। দেখল তনয়ার সুইফট ডিজায়ারটা নিয়ে বাবলু দাঁড়িয়ে আছে। পেছনের আসনে নিশা আরেকজন অপরিচিত ভদ্রলোক বসে আছে। কি করব? নিশাকে ওয়েলকাম জানাবো নাকি বাবলুকে আগে বিদায় করব? ওই অপরিচিত লোকটাই বাকে।
আর নিশাই বা কেন এইরকম ভাবে তনয়ার গাড়িতে সওয়ার হয়েছে? কোথা থেকে উঠলো? ও তো সব জানে যে বাবলু তনয়াকে খুন করে পালিয়েছে। ওর গাড়িতে বসে থাকলে তো যে কোনো সময় পুলিশ ওকেও ধরে ফেলবে। বাবলু গাড়ি থেকে নেমেই একগাল হেসে বলল, কি এত অবাক হচ্ছেন? রাস্তায় নিশা ম্যাডাম ফোন করে লিফট চাইলো, তাই ওদের মাঝপথে তুলে নিলাম। এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। তোমার পেছনে পুলিশ ঘুরছে আর তুমি তনয়ারই গাড়ি নিয়ে পালিয়েছো। এই বুদ্ধি নিয়ে সুপারি কিলার হলে কি করে? আমার বাকি টাকাটা দিন, আমি এখনই চলে যাব। বাবলুর কথা শেষ হতেই নিশা গাড়ির পেছনের আসন থেকে অপরিচিত লোকটার সাথে নেমে এলো। তারপর একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, সঞ্জয়, তুমি বাবলুর পুরো পারিশ্রমিকটা দাওনি এখনো? আরে দিয়ে দাও, তনয়কে তো খতম করে দিয়েছে। এখন আর কোনো বাধা নেই সঞ্জয়, শুধু তুমি আর আমি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিশা, কিন্তু একটু আস্তে বলো প্লিজ, উনি শুনে ফেলবেন। কিন্তু এই ভদ্রলোককে তো চিনলাম না। ও আমার বিশেষ বন্ধু, ও মোটামুটি সব জানে। সে কি? ওনাকে কেন বলতে গেলে? যাই হোক, তুমি ভেতরে এসো। বাইরে দাঁড়িয়ে কি আর কথাবার্তা হয়? হ্যাঁ অবশ্যই, আজ প্রথমবার তোমার বাগান বাড়ি দেখতে এলাম। বেশ সুন্দর বাগান বাড়ি করেছো কিন্তু। বাহ, বাইরে থেকে বেশ লাগছে। সুখেন্দু, তুমিও এসো। কতক্ষণ বাইরে থাকবে? সে কি? উনি ভেতরে গিয়ে এখন কি করবেন? আমাদের একটা প্রাইভেসি আছে, উনি বরং গাড়িতে থাকুন। তার আগে আমি এই আপদটাকে বিদায় করি, তারপর না হয় ওকে নিয়ে ভেতরে যাবে। তাছাড়া আজ তো তোমার সাথে আমার সারাটা রাত কাটানোর কথা আছে, তাহলে আবার ওনাকে নিয়ে এলে কেন? আমার সাথে সম্পর্ক রাখতে গেলে আমার কথা শুনতে হবে সঞ্জয়। ও আমার বিশেষ বন্ধু, ওর পরিচয় এখনই পাবে। ওরা আপাতত আমাদের সাথেই আসুক না হয়। ভয় পাচ্ছ কেন তুমি? আরে কি বলছো? ভয় পাবো না? একটা খুনিকে সামনে রেখে এভাবে থাকা যায়? এ তো জনে জনে জেনে যাবে সব কথা। সঞ্জয় সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, সে কি স্যার, আপনি তো খুন করানোর জন্য আমাকে সুপারি দিলেন, এখন আমি খুনি হলাম আর আপনি সাধু? এই, তোমরা কথা না বাড়িয়ে ভিতরে চলো। সুখেন্দু, তুমিও এসো আমাদের সাথে। নিশার কথায় সুখেন্দু মুচকি হেসে সবার শেষে সিঁড়ি ভাঙতে লাগলো। নিশা এই প্রথম সঞ্জয়ের বাগান বাড়িতে এসেছে, অথচ মনে হচ্ছে যেন কত দিনের চেনা। ওরা ড্রয়িং রুমে বসতেই নিশা বাবলুকে বলল, তুমি তো এই বাড়িতে মাস তিনেক ছিলে, কোথায় কি আছে সবই জানো। আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। আরে ওকে বলছে কেন? আমি তো নিয়ে আসতে পারতাম। আমি ওকে ওর প্রাপ্য টাকাটা দিয়ে বার করতে পারলে এখন বাঁচি। এত বোকা সুপারি কিলার দেখিনি আমি। তনয়ের গাড়িটা বোকার মতো নিয়ে এসেছে, এখন পুলিশ ওর খোঁজ পেয়ে গেলে আমিও বাঁচব। সঞ্জয়ের এই কথায় নিশার বিশেষ বন্ধু সুখেন্দুও হেসে উঠল। এই, আপনি হাসছেন কেন? নিশা, তোমার বন্ধু এভাবে হাসছে কেন? ওর কথায় নিশাও মুখ টিপে হাসল। ততক্ষণে কোল্ড ড্রিঙ্কস সাজিয়ে এনেছে বাবলু। নিশার বন্ধু সুখেন্দু একটু কেসে উঠল, তারপর সঞ্জয়ের দিকে তাকিয়ে বলল, পুলিশ আপনার শুধু পিছু নেয়নি, আপনার সামনেই বসে আছে। তার মানে? হাতে গ্লাস নিয়ে সঞ্জয় কাঁপতে কাঁপতে সুখেন্দুর দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো। কে আপনি? আমি ইন্সপেক্টর সুখেন্দু পোলে। মনে করে দেখুন, আমি সকালে আপনাকে ফোন করেছিলাম। সুখেন্দুর কথায় হাত থেকে গ্লাসটা পড়ে গেল সঞ্জয়ের। গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তার প্রতিটি টুকরোতে ফ্যাকাশে হয়ে যাওয়া সঞ্জয়ের অবয়ব ফুটে উঠল। তারপর একবার নিশার দিকে, আরেকবার বাবলুর দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। বসুন বসুন মিস্টার বৈরাগী, সঞ্জয় বৈরাগী ওরফে এসবি। আমি আসলে কোস্টাল থানায় আছি এখন। কিছুদিন আগেও দমদম থানায় পোস্টিং ছিলাম। নিশা আমার অনেক দিনের পরিচিত, বন্ধুই বলতে পারেন। নিশাই আমাকে তনয়ার সাথে আপনার সম্পর্কের ব্যাপারটা বলে। আপনি তনয়াকে খুন করার জন্য বাবলুকে নিয়োগ করেন। তনয়াকে খুন করার সব প্রমাণ আমরা পেয়েছি, আর স্বয়ং বাবলু তো রয়েছেই। কি এবার ভয় পাচ্ছেন তো? বাবলুর মোবাইলের চ্যাটগুলো সব আছে। সুখেন্দু বাবুর কথায় সঞ্জয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে সোফার উপর ধপ করে বসে পড়ল। গলা থেকে কোনো স্বর আর বের হলো না।
ও চুপ করে থাকতে সুখেন্দুবাবু হেসে বললেন, আপনি ধরা পড়ে গেছেন সঞ্জয় বাবু। আসলে বাবলুকে আমরা সকালেই ধরে ফেলেছি। ভোরবেলায় ও বেরিয়ে গেছিল গাড়ি নিয়ে। তারপর খুনের খবর চাউর হতেই সবাই ওকে খোঁজাখুঁজি করে, কিন্তু ও বেশি দূর আসতে পারেনি। কন্টাইয়ের কাছে ওকে পুলিশে ধরে, আর ওর থেকেই বাকি সব কিছুই আমরা জানতে পারি। তারপর ওর গাড়িতেই সবার হয়ে এখানে আসি, নিশাকে মাঝপথে তুলে নিই। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সঞ্জয় নিশার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে বেইমানি করলে নিশা। তনয়াকে মারার প্ল্যান তো আমার ছিল না। তুমি আমার জীবনে আসার শর্ত হিসেবে তনয়াকে সরাতে বলেছিলে। তুমি বাবলুর মতো সুপারি কিলারের সাথে আমার আলাপ করিয়েছ। তাহলে আজ শুধু আমি একা দোষী হলাম কি করে? আমি তোমার সাথে বাবলুর আলাপ করিয়েছি? কি সব বলছো তুমি? হ্যাঁ, বাবলুর সাথে আমার কাজের সূত্রে আলাপ হয়েছিল। আমি ওর গল্প তোমার কাছে করেছিলাম। আসলে দমদমের সংশোধনাগারে কয়েদিদের দিয়ে একটা নাটক আয়োজন হচ্ছিল, যার ডিরেক্টর ছিলাম আমি। তখন বাবলুর সাথে আমার আলাপ হয়, আর শ্যামবাজারের কাছে পেট্রোল ট্যাঙ্কারের আগুন লাগার ঘটনায় বাবলু ইনজিওর্ড হয়, আর তারপর ওকে হসপিটালে আনা হয়। আমি তোমাকে সেই কথা বলেছিলাম, আর তুমি সরাসরি বাবলুর সাথে যোগাযোগ করলে তনয়াকে খুন করবে বলে। এমনকি খুনটা করানোর জন্য তুমি বাবলুকে থ্রেটও করেছো। হ্যাঁ, আমাকে আবার পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে 3 মাস এখানে আটকে রাখা হয়। আমার সব রেকর্ডিং আছে, আর আমি টাকার প্রলোভনে শেষ পর্যন্ত বিক্রি হয়ে যাই। না, এও হতে পারে না। বাবলুর কথায় হঠাৎ সঞ্জয় চিৎকার করে উঠল, তারপর পাগলের মতো হাত পা ছুঁড়তে লাগলো। আপনি প্লিজ চুপ করে বসুন। ততক্ষণে বাবলু এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস সঞ্জয়ের হাতে তুলে দিয়েছে। আগুপিছু না ভেবে সঞ্জয় তার ঢকঢক করে খেয়ে সোফায় নিজেকে এলিয়ে দিল। সুখেন্দুবাবু এরপর নিশার দিকে তাকিয়ে বলল, চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই লোকাল থানার পুলিশ চলে আসবে। সঞ্জয় বাবু আর বাবলু দুজনকে গ্রেপ্তার করা হবে। সুখেন্দুবাবুর কথায় নিশার দিকে অবাক হয়ে চেয়ে রইল সঞ্জয়। তারপর ঠোঁট কাঁপিয়ে বলল, কিন্তু নিশা, তুমি যে বলেছ আমাকে যে তনয়াকে না সরালে। হ্যাঁ, আমি কোম্পানি থেকে সরাতে বলেছিলাম, দুনিয়া থেকে নয়। অপরাধ যখন করেছো তখন তার সাজা তো পাবেই সঞ্জয়। আমাকে বাঁচাও নিশা, প্লিজ। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমাকে পুলিশের চক্কর থেকে বাঁচাও তোমরা। আপনি ছেলে মানুষের মতন বায়না করছেন সঞ্জয় বাবু। এমনি এমনি এখন আপনাকে বাঁচানো যাবে না, অনেক জায়গায় মুখ বন্ধ করতে হবে। কত টাকা লাগবে? কত টাকা লাগবে স্যার, বলুন প্লিজ। আমি ব্যবস্থা করব, আমি সব ব্যবস্থা করব। অনেক দূর অবধি খুনের খবর চলে গেছে। এখন এটাকে চাপতে গেলে কোটি টাকার খরচ আছে সঞ্জয় বাবু। কোটি টাকা? এত টাকা আমি হট করে পাবো কি করে? কেন? আপনার কোম্পানিটা বিক্রি করে দিন, তা থেকেই উঠে যাবে। অবশ্য বাঁচতে যদি চান, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। কোম্পানি বিক্রি করে দেবো? সুখেন্দুবাবুর কথায় সঞ্জয় ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর চিন্তিত মুখে জিজ্ঞেস করল, কিন্তু বিক্রি করবো বললেই দুম করে কোম্পানিটা কিনবে কে? আমি কিনে নেব, অসুবিধা নেই। তুমি শুধু এই পেপারগুলোতে সাইন করে দাও। নিশার কথায় সঞ্জয় কাঁপতে কাঁপতে ওর দেওয়া সমস্ত পেপারে সাইন করে দিল। নিশা সাবধানে পেপারগুলো গুছিয়ে রাখার পরই সুখেন্দুবাবু হেসে বলল, আমার যা চ্যানেল আছে তাতে টাকার টোপ দিয়ে আপনাকে গ্রেপ্তারির হাত থেকে 2 দিন বাঁচাতে পারবো। তার মধ্যেই আপনাকে আপাতত এই দেশ ছাড়তে হবে, তবে কিছুদিন পর আবার ফিরে আসবেন। দেশ ছাড়তে হবে মানে? আমি কি টাকা দিয়েও সুরক্ষিত নই? সঞ্জয় বাবু, আপনি ভুলে গেছেন যে আপনি খুনের আসামি। আমরা কেস এমন সাজাবো যাতে সব দোষ বাবলুর উপর গিয়ে পড়ে, কিন্তু বাবলুকে কেউ খুঁজে পাবে না, কারণ এই বাবলুর নামটা ছদ্মনাম। ওর মুখে দাড়ি কোপ কাটলে কেউ ওকে ধরতে পারবে না, তাই আপনিও ধরা পড়বেন না। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু আছে। যদি টাকা অফার করার আগে আমার উপরওয়ালার খোঁজ খবর করে, তবে আপনি ধরা পড়ে যাবেন। তাই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাইরের কোনো দেশের ভিসা জোগাড় করতেই হবে। সুখেন্দুবাবু ঠিকই বলেছে সঞ্জয়, কারণ তোমার এই ডিডগুলো নিয়ে কাজ করতেও আমার বেশ কিছুদিন লাগবে। ততদিনে অন্য দেশে চলে যাওয়াই ভালো। নিশার কথায় কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো সঞ্জয়। থাইল্যান্ড, থাইল্যান্ড, একমাত্র থাইল্যান্ড ছাড়া আমি অন্য জায়গায় পালাতে পারবো না। কিন্তু এত তাড়াতাড়ি কি করে সব কিছু জোগাড় করি বলুন তো? কথাটা বলে সঞ্জয় এলোমেলো পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ও চলে যেতেই বাবলু ব্যালকনিতে গিয়ে দেখল সঞ্জয় ওর স্করপিওটা নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে বাংলো থেকে।
নিশ্চিন্তে ঘরে ঢুকলো বাবলু। তারপর একগাল হেসে বলল, তন্ময়বাবু, আপনার অভিনয় ক্ষমতা অত্যন্ত নিখুঁত হওয়ায় আপাতত আমাদের সমস্ত সমস্যাগুলো মনে হয় কাটলো। কি বলো মিশা? একদম বাবলু, এবার ওনার পারিশ্রমিকটা দেবার ব্যবস্থা করো। আসুন তন্ময়বাবু, আপনার প্রাপ্য 5 লাখ টাকা দিয়ে দিই। বাবলুর কথায় সুখেন্দুবাবু ওরফে নাট্য অভিনেতা তন্ময়বাবু হাসি মুখে উঠে দাঁড়িয়েই আবার টলে পড়ে গেল সোফার ওপর। নিশা ব্যস্ত হয়ে তন্ময়বাবুর মাথাটা ধরে বার কয়েক ঝাঁকানোর পর ফ্যাল ফ্যাল করে বাবলুর দিকে তাকালো। বাবলুও তখন উদ্বিগ্ন হয়ে সোফার ওপর ঝুঁকে বসল। তারপর তন্ময়বাবুর নাকের নিচে হাত দিয়ে নিশার উদ্ভ্রান্ত মুখের দিকে গম্ভীর হয়ে খানিকক্ষণ তাকিয়ে ফিক করে হেসে উঠল। খেল খতম নিশা, মাদকের কড়া দাওয়ায় কাজ করেছে। আমাদের একজন গুরুতর সাক্ষী শেষ হয়ে গেল। এবার তুমি খুশি হতে পারো নিশা। ওহ, দারুণ ব্যাপার হলো তবে, কিন্তু তাড়াতাড়ি বডিটা গায়েব করতে হবে। নিশা কথাটা বলে তাড়াতাড়ি বাইরে এসে ব্যালকনিতে দাঁড়ালো। দুটো সিগারেট বার করলো, তার একটা নিজে ধরিয়ে অন্যটা বাবলুকে দিল। বাবলু একগাল হেসে বলল, চিন্তার কিছু নেই। একটা গর্ত আমার জন্য সঞ্জয় খুঁড়েই রেখেছে। আমি কোল্ড ড্রিঙ্কসে ক্যাবিনেট থেকে লুকিয়ে মাদক মেশানোর সময় কিচেনের জানলা দিয়ে কলা গাছের ফাঁকে ওই গর্তটা দেখতে পাই। সঞ্জয় হয়তো ভেবেছিল তনয়াকে খুনের প্রাপ্য টাকাটা মেরে দিয়ে আমাকে মেরে কবর দেবে। এখন সেখানেই তন্ময়বাবুকে কবর দেব। চারিদিকে উঁচু পাঁচিল, জনমানবহীন কৃষিক্ষেত্র, কেউ কোনোদিন জানতেও পারবে না। কথাটা বলে বাবলু নিশাকে কাছে টেনে ওর ঠোঁটে একটা গভীর চুম্বন এঁকে দিল। তারপর সিগারেট শেষ করে তন্ময়বাবুর বডিটা সিঁড়ি দিয়ে টেনে নামালো একতলায়। কলা গাছের জঙ্গলের ভেতর সোজা ঢুকে গেল। গর্তে তন্ময়বাবুর শরীরটা ঢুকিয়ে মাটি চাপা দিল ও। তারপর নিচ থেকে উপরের ব্যালকনিতে দাঁড়ানো নিশার উদ্দেশ্যে বলল, এমনিতে কলা গাছের গোড়ায় পচা গলা জৈব সার দেই, তাই দুর্গন্ধ হলেও ভয় নেই। তাছাড়া আশেপাশে বাড়িও নেই কোনো। সঞ্জয় সত্যি একটা বাগান বাড়ি করেছিল বটে। বাবলুর কথার উত্তরে নিশা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা ফোন এলো। হ্যালো, আপনি কি নিশা বলছেন? হ্যাঁ বলছি। আমি চাকদহ থানা থেকে সেকেন্ড অফিসার কুশল দে বলছি। এইমাত্র বনগা চাকদা রোডে একটা সাদা স্করপিও গাড়ি দুর্ঘটনায় পড়েছে। চালকের আসলে যিনি ছিলেন তিনি সম্ভবত আর বেঁচে নেই। প্রচুর ব্লিডিং হয়েছে। জ্ঞান হারানোর আগে নাকি নিশা নিশা বলে ডেকেছেন কাউকে। প্রত্যক্ষদর্শীরা এরকমই জানিয়েছে। ওর মোবাইল ঘেটেই আপনার নাম্বারটা পেলাম, তাই ফোন করছি। এ বাবা, সঞ্জয়ের এরকম একটা পরিণতি হলো? প্রচন্ড স্পিডে নাকি গাড়ি চালাচ্ছিলেন উনি, তারপর ডিভাইডারে ধাক্কা মারেন। আপনি কি একবার আসতে পারবেন? সরি স্যার, আমি আসতে পারবো না, ব্যস্ত আছি। তাছাড়া আমার মতো অনেক বান্ধবীর সাথেও রাত কাটাতো, আর সেটা পেইড রিলেশন। আমি এই ব্যাপারে আর জড়াতে চাই না। ঠিক আছে, আমরা পোস্টমর্টমের পর ওনার নিকটাত্মীয়ের খোঁজ করব। আপাতত ছাড়লাম। ইন্সপেক্টর কুশল দে ফোন রাখতেই নিশা পেছনে তাকিয়ে দেখে বাবলু এসে নিঃশব্দে দাঁড়িয়েছে। তারপর একগাল হেসে নিশার দিকে তাকিয়ে বলল, কোল্ড ড্রিঙ্কসে মাদক মিশিয়েছি ভালো মতো। রাস্তায় এমনিতেই তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল পালাবে বলে, তার মধ্যে মাদকের ক্রিয়া, তাতেই কাজ শেষ। এবার তাহলে বসাক ও বৈরাগী এন্টারপ্রাইজের পুরো মালিকানা শুধু তোমার আর আমার। হ্যাঁ ঠিক তাই। চলো এবার বেরোতে হবে। নিচে তনার গাড়িটা দাঁড়িয়ে আছে, এই বেলা আর দেরি করা কিন্তু ঠিক হবে না। কিন্তু নিশা, একটা ব্যাপারে আমার চিন্তা হচ্ছে। পুলিশ যদি সত্যি সত্যি সঞ্জয়ের মোবাইল ফোন থেকে আমার আর ওর সমস্ত চ্যাটিং দেখে, তাহলে তো তনয়ের ব্যাপারে সব জেনে যাবে। কি হবে তখন? এটা নিয়ে ভেবো না, সঞ্জয়ের দুটো মোবাইল। তোমার তনয়কে নিয়ে চ্যাটিং যে মোবাইলে আছে সেটা মনে হয় না ও আস্ত রেখেছে। ও যা ভীতু তাতে দেখোগে ওটা হয়তো কোনো পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। তবে ওর প্রধান মোবাইলে আমার সাথে কথোপকথনগুলো আছে, আর সেখানে কোথাও তনয়কে নিয়ে খুনের কথা লেখা নেই। ওর সাথে এ ব্যাপারে যা কথা হতো সবই রেস্টুরেন্টে পাশাপাশি বসে ওর সাথে অন্তরঙ্গ অবস্থায়। তাহলে এখন আমাদের নকল পরিচয় আর বর্তমান ফোনগুলো ডিস্ট্রয় করতে হবে, না হলে আবার গোয়েন্দারা পিছু নেবে। কথা বলতে বলতে ওরা নেমে এলো ওপর থেকে। তারপর মোবাইল দুটো থেকে সিম দুটো বার করে পাশের পুকুরে নিজেদের মোবাইল দুটো সুইচ অফ করে ছুঁড়ে ফেললো দুজনে।
তারপর শিম দুটো আগুনে পোড়ানোর চেষ্টা করে আতপোড়া অবস্থায় বাগানে গর্ত খুঁড়ে পুঁতে দিল। তারপর প্রধান ফটকটা তালা দিয়ে ওরা গাড়িতে উঠে বসলো। নিশা চালকের আসনে বসা বাবলুকে বলল, এই বাংলোটা আপাতত কদিন পরিত্যক্ত হয়ে থাক, তারপর লিগালি আমি দখল নেব। কিন্তু তোমাকে স্বাভাবিক জীবনে আবার ফিরতে হলে আবার পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে যে, কারণ তুমি তো আর বাবলু নও, আকাশ সমাদ্দার। শ্যামবাজার পেট্রোল ট্যাঙ্কের ঘটনায় আহত হয়ে হসপিটালে ছিলে, মাঝে স্মৃতি ভ্রংশ হয়ে এদিক ওদিক ঘুরছিলে, আমার সাথে আবার দেখা হতে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছি। এতে তোমার কোনো শাস্তি হতে পারে না, কারণ তুমি সেদিন 3টে মানুষের প্রাণ বাঁচিয়েছ। আর আমি চেষ্টা করব নিয়মিত নাটক ও নানা সরকারি প্রোগ্রামের মধ্যে তোমাকে ব্যস্ত রাখার। জেল কর্তৃপক্ষ এতে খুশিই হবে। সত্যি তনয়া, অভিনয় কাকে বলে তোমাকে না পেলে জানতাম না। কোথায় সঞ্জয় তোমাকে পৃথিবী থেকে সরাতে চেয়েছিল পুরো কোম্পানি আত্মসাৎ করবে বলে, আর তুমি কিনা এত কায়দা করে ওকেই সরিয়ে দিলে। ওকে সরানোর বা ওর সম্পত্তি আত্মসাৎ করার কোনো অভিপ্রায় আমার ছিল না, কিন্তু যখন বুঝতে পারছি ও আমার সাথে ভালোবাসার নাটক করছে আর তলে তলে সুপারি কিলার খুঁজছে আমাকে মারার জন্য, তখনই নিজেকে বাঁচানোর জন্য আমাকেও পাল্টা প্ল্যান করতে হয়। আমি জানি ও নিত্য নতুন মহিলার সান্নিধ্য পেতে চায়, রাত কাটাতে চায়। এর আগে পলি, স্নেহা, পায়েল, সঙ্গীতা, একের পর এক সঙ্গিনী ওর জীবনে এসেছে আর চলে গেছে। স্রেফ কয়েক রাতের শারীরিক সুখ, তারপর আবার নতুনের খোঁজে। এভাবেই এক বান্ধবী যে তার প্রাপ্য টাকা পায়নি আমাকে প্রথম ফোন করে সঞ্জয়ের ব্যাপারে বলে। প্রথমে মেনে নিতে কষ্ট হতো জানো, কিন্তু কষ্ট হলেও আস্তে আস্তে মানিয়ে নিই। নিশা সেজে ওর সাথে আলাপ করি। বয়স্কার চুল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, ঠোঁটের উপরে বাম দিকে নকল তিল, উপরের পাটিতে নকল দাঁত, দোকানে ভারী বড় বড় দুল, শাড়ি চুড়িদার ছেড়ে মড ড্রেস, ব্যাস। ওর মতো কামুক ছেলেদের কাছে অপরিচিত হয়ে আকর্ষণীয় হতে আর কতক্ষণ লাগে? নিশা সাজাতে, ওর প্ল্যান গিলতে আমার বেশ সুবিধা হলো। বলেই দিলাম তনয়াকে না সরালে আমি ওর জীবনে আসবো না। আর ওখানেই ও চরম ভুলটা করে বসলো। আসল আমাকে অর্থাৎ তনয়াকে মারার জন্য ও নকল আমার অর্থাৎ নিশার সাথেই প্ল্যান করলো। আমি তোমার খোঁজ দিই। আমি যে তনয়া হয়ে জেলের কয়েদিদের নিয়ে সরকারি বিভিন্ন রকম কাজ করতাম সেটাও জানতো না। ও জানতো নিশা এসব ক্রিয়েটিভ কাজকর্ম করে। তাই ও আমাকে অর্থাৎ তনয়াকে সরিয়ে নিশাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। ইতিমধ্যে নাটকের প্রয়োজনে তোমার সাথে বারবার জেলে গিয়ে দেখা করতে করতে তোমার ওপর ভরসা করতে শুরু করি। তোমার অতীত জানতে পারি, তুমিও যে আমাকে চাও সেটাও বুঝি। কিন্তু তোমার আর কয়েক বছরের জেল খাটা বাকি। তাই যেদিন শ্যামবাজারের পেট্রোল ভরা জ্বালানি ট্যাঙ্কারে আগুন লেগে এতগুলো লোক মারা যায়, সেদিন অজানা টেনশনে ভেঙে পড়েছিলাম। একের পর এক হাসপাতালে তোমাকে খুঁজে বেড়াই। সবশেষে তোমাকে আরজিকর হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে পড়ে থাকতে দেখি। তখন ওখানে বেড নেই। তখন তোমাকে নিজের আত্মীয় পরিচয় দিয়ে ওখান থেকে বার করে একটা অখ্যাত নার্সিংহোমে নিয়ে এসে চিকিৎসা করাই। তোমার নাম দেই বাবলু। আর তুমি সুস্থ হতে থাকলে তোমার অনুমতি নিয়ে নিশা সেজে সঞ্জয়কে তোমার কথা বলি। সঞ্জয় বিশ্বাস করে যে তুমি সুপারি কিলার। আর তাই তুমি সুস্থ হতেই আমাকে মানে তনয়াকে খুন করতে তাজপুর পাঠায়। কারণ ও জানতো তনয়া 2 দিনের জন্য তাজপুরে যাবে, আর এরপরই মজা শুরু। আমরা ওখানে গিয়ে মনের সুখে ঘুরে বেড়াই, মস্তি করি, আর ওকে ফোন করে একের পর এক ভুয়ো খবর বলতে থাকি, যেগুলো ঘটেনি। এই তন্ময় ছেলেটাও ব্যাচেলার, শখের অভিনয় করে, থিয়েটার নাটকেও অভিনয় করে। এই কেসে ওকে 5 লাখ টাকার অফার দিতেই ও পুলিশ আসতে রাজি হয়। আমি জানি সঞ্জয় খুব ভীতু টাইপের ছেলে, তাই পুলিশের ভয় দেখালে ও ধরা পড়ার ভয় পালাবার চেষ্টা করবেই। এর পরের প্ল্যান তো তোমার জানাই। গতকাল হোটেলে আমরা একসাথেই ছিলাম। তুমি আর আমি আলাদাভাবে সঞ্জয়কে ফোন করছিলাম। আমি আমার নকল বিপদের গল্প শোনাচ্ছিলাম, আর তুমি কিভাবে আমাকে মারবে তার পরামর্শ নিচ্ছিলে ওর কাছ থেকে। এতদূর বসে ও আমাদের কথাগুলো বিশ্বাস করে যাচ্ছিল। তারপর আমার সাদা রাত পোশাকে যখন তুমি টমেটো সস ছড়িয়ে দিয়ে ছবি তুলে ওকে পাঠালে, ও পুরো বিশ্বাস করে নিল যে তনয়া মরে গেছে। তার বেশ কিছুক্ষণ পর ও আমার অন্য মোবাইল নাম্বারে নিশাকে অর্থাৎ আবার আমাকেই ফোন করে।
তারপর নির্ঘাত উত্তেজনায় সারা রাত ঘুমোতে পারেনি। আর এদিকে সকাল হতেই তন্ময় পুলিশ অফিসার সুখেন্দু পুলিশ সেজে ওকে ভয় দেখানো শুরু করলো। আর আমি আর একটা মোবাইল থেকে নিশা সেজে ওকে জানালাম আমার আগের কথা মতো আজ যাচ্ছি। এদিকে আমাকে পাবার অদম্য ইচ্ছে, আর ওদিকে তন্ময়ের পুলিশ অফিসার সেজে ভয় দেখানো, আর তোমার আমার গাড়ি নিয়ে দীঘা থেকে সোজা চাকদা ফিরে আসা। অতএব এত সব ঘটনায় ও যে আতঙ্কিত হবে তা ভালো করেই জানতাম। বাকি কাজটা সবার সম্মিলিত অভিনয়। ওর আরও ভয় বেড়ে যাওয়া, আর তারপর টাকার জোগাড় করতে আমার চুক্তিপত্রগুলোতে স্বাক্ষর করে দেওয়া। যে খুন আদেও হয়নি সেই খুনের ভয়েই ও শেষ। এরপর আমি বলি, তোমার দ্বৈত চরিত্র নিশার পরামর্শে তোমাকেই খুন করার জন্য সঞ্জয় যখন আমাকে ওর বাগান বাড়িতে নিয়ে এলো, এই সময়টা বেশ ভালোই কাটালাম। এর মধ্যে পুলিশও ভেবে নিল আমিও পুড়ে মারা গেছি। তারপর তো সব প্ল্যান মাফিকই এগোলো। তবে একটা ব্যাপার খুব খারাপ লাগছে, তন্ময়কেও আমাদের মারতে হলো, কেননা ও সব জেনে গিয়েছিল। করে হয়তো ব্ল্যাকমেলও করতো। হ্যাঁ, সেটা আমারও খারাপ লাগছে, কিন্তু এটাই পৃথিবীর ধর্ম। প্রতি মুহূর্তেই আমাদের লড়াই করে বাঁচতে হচ্ছে। দাবার বোর্ডের মতো কিছু বোর্ডের প্রাণ জেতাতে যাবেই, তাই না? তবে চাকদা থানার আইসি কুশলবাবু হয়তো কোনো না কোনো সূত্র ধরে বাগান বাড়িতে পৌঁছে যাবে, আর সেখানে কলা বাগানের কবর থেকে তন্ময়ের পচা গলা শরীরটা ঠিক বার করবে। ওর মোবাইল ওর সাথেই আছে, সেখানে নিশা আর বাবলুর মোবাইল নাম্বার পাবে। সঞ্জয়টা তো পাবেই। তারপর ওনারা কিচেনে গিয়ে মাদক আবিষ্কার করবে। সেই বোতলে আগে থেকেই সঞ্জয়ের হাতের ছাপ পাবে, কারণ আমি একটা রুমাল দিয়ে সেই বোতলটা ধরেছিলাম, যাতে কোথাও আমার হাতের ছাপ না থাকে। তাহলে মোটামুটি সমস্ত প্রমাণ আমরা মুছে ফেলেছি, কি বলো? হ্যাঁ, প্রায় সবই। একমাত্র শার্লক হোমসের মতো কেউ না এলে ধরা পড়ব না। তবে মনটা খুব বিষণ্ণ লাগছে। এখনো আরও কয়েক বছরের জন্য আমাকে আবার জেলে ফিরতে হবে। অবশ্যই তোমাকে সঠিকভাবে আইন মাফিক আবার জেলে ঢোকানোটা পরবর্তীকালের জন্য সেফ। বাবলু নামের কোনো চরিত্র কোনোদিন ছিলই না, তাই খুব ঝানু গোয়েন্দা কেউ পিছনে না পড়লে পরবর্তী জীবনে তোমার আর ধরা পড়ার কোনো আশঙ্কা নেই। কথা বলতে বলতে ওরা ব্যারাকপুরের কাছে তনয়ার ফ্ল্যাটের সামনে এলো। তনয়া গাড়ি থেকে নামতেই বাবলু গাড়ি পার্ক করলো। তারপর লিফটের সামনে অপেক্ষারত তনয়াকে চাবিটা হ্যান্ডওভার করতেই দেখল একজন পুলিশ ইন্সপেক্টর 3 জন কনস্টেবল নিয়ে দাঁড়িয়ে আছে। বিস্ময়ের ঘোর কাটতেই ইন্সপেক্টর সূর্য রায় হাসি মুখে এগিয়ে এসে তনয়ার সাথে করমর্দন করল। তনয়া দেবী, আপনি জিনিয়াস, অসাধ্য সাধন করলেন। আমরা তো ভেবেই নিয়েছিলাম অশোকও মারা গেছে। আপনার জন্যই আবার ওকে ফেরত পেলাম। হ্যাঁ, ওনার একটু মেন্টাল ডিসব্যালেন্স হয়েছিল, আমি সঠিক চিকিৎসা করিয়েই নিয়ে আসছি। কথাটা বলে তনয়া বাবলুর দিকে তাকিয়ে হাসল। বাবলুর চোখটাও ছলছল করে উঠল। তনয়াকে হাত নেড়ে ও দূরে অপেক্ষমান পুলিশ ভ্যানে গিয়ে উঠল। পুলিশ ভ্যানটা মিলিয়ে যেতেই ও 3 তলায় নিজের ফ্ল্যাটে গিয়ে দেখল ভাস্কর ওর জন্য অপেক্ষা করছে। ও গিয়ে দরজা বন্ধ করে ভাস্করকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে হামি খেল। তারপর বিছানায় মুখোমুখি বসল। তাহলে শেষ পর্যন্ত একটা কয়েদির সাথে প্রেমের অভিনয় করতে হলো বলো? এছাড়া আর উপায় কি? সঞ্জয়ের গ্রাস থেকে বাঁচতে পুরো কোম্পানিটা নিজের নামে পেতে যে কোনো কাজকেই প্রাধান্য দিয়েছি। আশা করি অশোক যখন জেল থেকে বের হবে তখন আমাদের বিবাহিত দেখে ওর প্রেম উবে যাবে। তা তো বটেই। এই মিশনটার জন্য অনেক খাটতে হলো তোমাকে। আচ্ছা, পেপারগুলো ঠিকঠাক সই করিয়েছো তো? একদম উকিলবাবু, কোনো কাজে ফাঁক রাখি না আমি। যাই হোক, তুমি চলে গেলে আমি শুধু ঘুমোবো আজকে। অনেক অনেক ঝড় গেল 2 দিন ধরে। ঠিক আছে, আমি তবে আসছি। আশা করি সব কিছু লিগালি দখল নিতে আর 3-4 দিন লাগবে, ততদিন আর আসবো না। ভাস্কর রায় হাসি মুখে তনয়াকে একটা চুমু খেয়ে বেরিয়ে যেতেই তনয়া আয়নার সামনে গিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, সুপারি কিলার হতে গেলে শুধু যে পুরুষ হতে হবে এমন নয়, মহিলারাও পারে। তার এমন ভাবে সব কাজ করতে হয় যে জট ছাড়াতে ছাড়াতে বছর চলে যাবে।
সুপারি কিলার গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করলেন অমৃতা, হৃদ, বিবেক ও কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।